অদক্ষ চালক আর অব্যবস্থাপনার কারণেই নদ নদী ও হাওরে একের পর এক ডুবছে নৌযান, ঘটছে প্রাণহানি। তদন্ত কমিটি হলেও দেখে না আলোর মুখ। ফেনীর মহিপাল এলাকায় লাইন লিকেজ হয়ে অনবরত বের হচ্ছে গ্যাস। আগুনের স্পর্শ পেলেই জ্বলছে দাউ দাউ করে, দুর্ঘটনার আশঙ্কা। ক্লাবের সঙ্গে সমন্বয়হীনতার কারণেই বেতন নিয়ে ঝামেলায় ফুটবলাররা। মন্তব্য তাবিথ আউয়ালের। বিদেশি দলের আগ্রহ না থাকায় প্রীতি ম্যাচ আয়োজনের শঙ্কা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। অদক্ষ চালক, লক্কর ঝক্কর মার্কা ইঞ্জিন চালিত নৌকা আর অব্যবস্থাপনার কারণে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনা নদ নদী ও হাওরে একের পর এক দুর্ঘটনায় ডুবছে নৌযান, হারাচ্ছে প্রাণ। দুর্ঘটনার পর তদন্ত কমিটি হলেও তা আলোর মুখ দেখে না। তবে নৌ দুর্ঘটনা রোধে সুনামগঞ্জের জেলা প্রশাসক শোনালেন আশার বাণী। নওশাদ আহমদ চৌধুরীর ক্যামেরায় সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। চালাইতেছি 4-5 দিন ধরে, আমি নতুন আসছি। মানে চালা আরেকজন, ওই যে আরেকজন ড্রাইভার গেছে, কেন আরেকজন আছেন, আরেকজন গেছে আরেক জায়গায়। কিশোর বয়সে অর্ধশতাধিক যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে বইটা হাতে নেয় এই মাঝি। চালাতে চালাতে শিখে নেয়া এই মাঝির মতো অনেক কিশোর বয়সী মাঝি রয়েছে যারা নৌকা ভাষায় হাওড়ে হাওড়ে চালাইছি 15 বছর থেকে। আমার লাইসেন্স, আমার উস্তাদ। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন রুটে অন্তত 2000-এরও বেশি নৌযান চলাচল করে বর্ষা মৌসুমে। এই যানগুলো চলাচলে উপযোগী কিনা কিংবা ক্ষমতার চেয়ে যাত্রী বেশি পরিবহন করছে কিনা তা দেখার কেউ নেই। ফিটনেস নাই নৌকাগুলা, যাত্রী অতিরিক্ত যাত্রী বোঝাই করে তারা চলাচল করে, কিন্তু তাদেরকে দেখার মতো কোনো লোক নাই। স্থানীয় ঘাটের ইজারাদারের লোক জানালেন, দুর্ঘটনা ছাড়া প্রশাসনের কাউকে দেখা যায় না। আর যাত্রীদের রক্ষায় এখনই ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন এই নেতা। অচিরেই যাতে তারা এই উদ্যোগটা নেয়, তারা অবশ্যই একটা লাইসেন্স তারা দরকার, এবং ফিট নৌকাগুলা যাতে লাইনে চলাচল করে। অন্যদিকে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানালেন, অচিরেই বিআইডব্লিউটি এর অফিস সুনামগঞ্জে স্থাপনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী রোববারের পর থেকে এই জেলায় কোনো নৌকা বা নৌযানে লাইফ জ্যাকেট ছাড়া কোনো নৌকা বা নৌযান চলাচল না করতে পারে। জুলাই থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত সুনামগঞ্জ ও নেত্রকোনায় নৌযান দুর্ঘটনায় অন্তত 30 জন প্রাণ হারিয়েছে। বর্ষা মৌসুমে হাওর পাড়ের মানুষের চলাচলের একমাত্র অবলম্বন থাকে নৌযান। এই নৌযানগুলো প্রতি বছরই কোনো না কোনো দুর্ঘটনায় পতিত হচ্ছে। দুর্ঘটনা রোধকল্পে সরকারের সহযোগিতা কামনা করেছেন হাওর পাড়ের মানুষেরা। সুনামগঞ্জের দিরাইয়ের বরাম হাওর এলাকা থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল 0 পয়েন্ট এলাকায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির লাইন লিকেজ হয়ে প্রায় 1 বছর ধরে অনবরত বুদবুদ করে গ্যাস বের হচ্ছে। দিয়াশলাই বা সিগারেটের আগুনের স্পর্শ পেলে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ছে সড়কে। এর ওপর দিয়ে যাতায়াত করছে বিভিন্ন ধরনের যানবাহন। তাই যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চালক ও স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়ার সজল। পানি পেলেই বুদবুদ করে, দিয়াশলাই কিংবা সিগারেটের আগুনের সংস্পর্শে এলেই জ্বলে উঠছে আগুন। এমনটি ঘটছে প্রায় 1 বছর ধরে। এমন পরিস্থিতিতেই ঝুঁকি নিয়ে চালকরা এর উপর দিয়ে গাড়ি চালাচ্ছেন, আবার অনেক সময় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। কালকে একটা সিগারেটের এখানে ফালাইছে, আগুন ধরে উঠছে। স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে এভাবে গ্যাস নির্গত হচ্ছে। বাখরাবাদ গ্যাস কোম্পানিকে জানানো হলে তারা বালু ছিটিয়ে দিয়ে চলে যায়। এই অবস্থায় সবার মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আল্লাহ মাফ করুক, যদি কোনো দুর্ঘটনা ঘটে নারায়ণগঞ্জ থেকে ভয়াবহ হবে। এটা আমরা অবশ্যই সমাধান চাই, কারণ এটা ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। সমস্যা সমাধানে গত জুলাই মাসে ফেনীর সড়ক ও জনপথ বিভাগকে লিখিতভাবে সড়ক কাটার অনুমতি চেয়েছিল বলে জানান ফেনীর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক। জাতীয় মহাসড়ক আমি তো রোডে পারমিশন না পেতে রাস্তায় হাত দিতে পারতেছি না। পারমিশন পাইলে আমরা রাস্তা কাইটা পাইপ বাইক করে ফেলাবো।
ফেনীর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসানুদ্দিন আহমেদ জানান, যান চলাচল স্বাভাবিক রেখে কিভাবে মেরামত করা যায় সেটা দেখা হচ্ছে। ট্রাফিক ফ্লোকে ঠিক রেখে এবং এই যে এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটার মিনিমাম ড্যামেজ করে কিভাবে করা যায় সেটা নিয়ে আমরা দেখছি। ব্যস্ততম এই সড়কটির গ্যাস লাইন দ্রুত সংস্কার করা না হলে নারায়ণগঞ্জের মতো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে চালক ও স্থানীয়রা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এবার অন্য প্রসঙ্গ। নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে। বৃহস্পতিবার রাতে রাজধানী থেকে সোহাগকে গ্রেফতার করে সিআইডি। দুবাই পুলিশের তথ্যের ভিত্তিতে গত মাসে সিআইডি আজম খান সহ তার পাচারকারী চক্রের 5 সদস্যকে গ্রেফতার করে। এরপর তাদের মধ্যে 3 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেফতার করা হয় সোহাগকে। সিআইডি জানায়, নাচের আড়ালে নারী পাচার করে থাকেন তারা। সোহাগ ট্রান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন কর্পোরেট অনুষ্ঠানে নাচ করে তার দল। মুজিব বর্ষেই বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। জোর তৎপরতা চলছে কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকেও ফেরানোর বিষয়ে। বাকি 3 খুনির অবস্থান শনাক্তে প্রবাসীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান AK আব্দুল মোমেন। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে শোক দিবসের এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বঙ্গবন্ধুর পলাতক 5 খুনির একজন রাশেদ চৌধুরী। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ খুললে ব্রাজিল দূতাবাসে কর্মরত রাশেদ সপরিবারে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সে দেশে অঢেল সম্পদের মালিক হয়েছেন এই খুনি। গত বছর তাকে ফিরিয়ে দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই চিঠির পর ট্রাম্প প্রশাসন এই খুনির রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয়। তলব করা হয় খুনি রাশেদের সব নথিপত্র, যা এখন বিচারাধীন। বলা হচ্ছে রাশেদ চৌধুরীকে ফেরত পাঠাতে মার্কিন প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন আশা প্রকাশ করেন, মুজিববর্ষেই দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা সম্ভব। আর আইনি জটিলতায় আটকে থাকা কানাডায় অবস্থানরত নূর চৌধুরীকে ফেরানোর বিষয়ে তৎপরতা চলছে বলেও জানান তিনি। আমরা আশাবাদী যে আরেকজনকে আমরা এই মুজিববর্ষে আপনারা আনতে পারবো বলে আমাদের বিশ্বাস। বিয়ের ঘটকালির সুবাদে খুনি মহিউদ্দিনের অবস্থান জানিয়েছিলেন এক প্রবাসী। পরে তাকে ফিরিয়ে আনা হয়। সে কারণে অবস্থান অজানা বাকি 3 খুনির সন্ধানে প্রবাসীদের আরও সোচ্চার হওয়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এবারে আমরা জনতার কাছে যাব এবং তাদের বলবো আমাদের সাহায্য করেন। আর যারা প্রবাসী থাকেন, যারা আমেরিকায় আছেন, যারা কানাডায় আছেন, ইভেন যারা যুক্তরাজ্যে আছেন, সব আইনি প্রক্রিয়া শেষে 2010 সালে বঙ্গবন্ধুর 6 খুনির ফাঁসি কার্যকর হয়। আর এবছরের এপ্রিলে গ্রেপ্তারের পর ফাঁসি কার্যকর করা হয় খুনি আব্দুল মাজেদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে দেয়া সমর্থন অব্যাহত রাখবে। শুক্রবার প্রধানমন্ত্রীকে ফোন করে একথা জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার। রোহিঙ্গা ইস্যুতে উদারতা দেখানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এ সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে প্রত্যর্পণে এসপারের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মহামারীর সময় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এসপার। গতকাল অভিযান চালানো হয়েছিল রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে। সেখানে রূপচাঁদার নামে বিক্রি হচ্ছিল নিষিদ্ধ পিরানহা। পোয়া মাছে মেশানো হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর আজকের অবস্থা জানাতে সেখানে আছেন আমাদের সহকর্মী রিপোর্টার শাহরিয়ার জামান দীপ। যুক্ত হচ্ছে তার সঙ্গে। দীপ, দাম বেড়েছে। আমরা দেখতে পেয়েছি যে প্রত্যেকটি মাছ, গতকালকে যে মাছগুলো বিক্রি হয়েছে 400 টাকায়, সেটি আজকে 500 টাকায় বিক্রি হচ্ছে। 500 টাকার মাছ 600 টাকায় বিক্রি হচ্ছে। এবং আরেকটি অভিযোগ, এখানে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে আজকে মাছের যে সংখ্যা সেটিও কিন্তু কম রয়েছে, অর্থাৎ গতকালকের তুলনায় মাছের পরিমাণও কিন্তু এখানে কম, যার কারণে কিন্তু আসলে দামটিও বেড়ে গেছে। এবং গতকালকে যে মাছগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছিল, বিশেষ করে আফ্রিকান মাগুর কিন্তু আজকেও আমরা 2-3টি দোকানে দেখতে পেয়েছি। এছাড়া একটু বলে রাখি যে ইলিশের দাম কিন্তু এই দিন কিছুটা কম থাকলো, আজকে কিন্তু আবার বেড়ে গিয়েছে। এখানকার যারা
বিক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন তাদের কেনাই আজকে বেশি পড়েছে, যার কারণে তাদের বিক্রি করতে বেশি হচ্ছে। এখানে রয়েছেন বেশ কয়েকজন ক্রেতা, আমি যদি একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু কথা বলতে চাচ্ছি, মাছের দাম কেমন? মাছের দাম আগের চেয়ে একটু বাড়তি, আমদামি কম তো এই জন্য বাড়তি। কালকের চেয়ে একটু কম, একেবারে আমদামি কম। কালকে যে অভিযান চালানো হয়েছিল যে মাছগুলোর বিরুদ্ধে, সেগুলো কি আজকে আছে? না, সেগুলো আজকে নাই, ওগুলো আর থাকবে না, ওগুলো চলে যাবে। এখানে তিনি যেমনটি বলছিলেন যে যে মাছগুলোর বিরুদ্ধে গতকালকে অভিযান পরিচালনা করা হয়েছে সেই মাছগুলো এখানে নেই, এবং তবে আমরা কিন্তু দু একটি জায়গায় দেখতে পেয়েছি যে আফ্রিকান মাগুরের কথা বলা হচ্ছে, সেই আফ্রিকান মাগুরগুলো কিন্তু এখানে রয়েছে। তবে ক্রেতা এবং বিক্রেতা দুজনেই কিন্তু যেটি আমাদেরকে বলেছে গতকালকে থেকে আজকে মাছের সংখ্যা কম, যার কারণে মাছের দাম কিছুটা বেশি। একটু বলবেন আজকে দাম কিরকম? অনেক চড়া, বাজারে মাছ নাই তো এই কারণে মাছের দাম অনেক বেশি। গতকালকে তো মাছ ছিল, আজকে কেন মাছ নেই বা আজকে কেন দাম বেশি? এটা মনে করেন পানি এমন মনে করেন পরে নাই, টান পরে নাই, আর মোকামে মাছ নাই, পাড়িরও কিনতে পারতে, মাছের দাম চড়া, এই কারণে মাছ কিনতে পারে, মাছও কম, এই কারণে মাছের দাম অনেক চড়া। একটু আমরা একজন বিক্রেতার সাথে ক্রেতার সাথে কথা বলতে চাই। আপনারা তো মাছ কিনতে আসছেন, কেমন দেখছেন আসলে বাজার ঘুরে? বাজারে এখন মাছ খুবই কম এবং দাম বেশি কেজিতে অনেক। আর এই যে মাছটা আসতো এখন সেই মাছটা এখন আসে না, আজকে 3-4 দিন ধরে খুবই কম মাছ, এখন অনেক দাম বেশি মাছের। কেজিতে ইলিশ মাছের কমের বেঁকে 50 হয়তো 100 টাকা ইলিশ মাছ দাম বেড়ে গেছে। আর অন্যান্য মাছের যা স্বাভাবিক, এই মাছ খুবই কম। আমাদেরকে একটু বলবেন, আপনি তো বাজার ঘুরেছেন, বাজারে আফ্রিকান মাগুর বা অন্যান্য মাছ গতকালকে যেগুলো বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে সেগুলো দেখেছেন কিনা? না, আফ্রিকান মাগুর নাই বাজারে। আর এই ইলিশ মাছ বড়টি সাইজের আসে কিছু হালকা, আর এই ছোট মাছ বলতেই নাই, অনেক খুবই কম এখন এই ধরনের মাছ। এখন মনে করেন এই যে বাজার ঘুরলাম, মানে 3-4 ঘরে কিছু মাছ দেখছি, আর কোনো ঘরে মাছ নাই খুবই। আর অন্য মাছ খুবই কম আছে। মাছ কম হওয়ার কারণ কি বলছে আসলে বিক্রেতা? এইটা তো বুঝতে পারতেছি না, আজকে 4 দিন ধরে এই অবস্থা। এখন তো আমরা পাইকার সাধারণ আমরা এই যে মাছ কিনে বেচা কেনা করতে আছি, এবং এখন যে মাছ দাম বেশি, আগে 3-4 দিন খুবই ভালো মাছ আসছিল, এখন মনে হয় অভিযানের কারণে কোনো এই নদী থেকে মনে হয় অভিযান করছে, তার জন্য মাছ খুবই কম আসে। এখানে মাছ আসলে কম থাকার কারণে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ক্রেতা বিক্রেতারা, এবং এই দামের বিষয়টি সেটা কিন্তু ক্রেতা বিক্রেতা দুজনেই স্বীকার করেছে যে গতকালকে থেকে আজকে মাছের দাম কিছুটা বেড়েছে, এবং তারা যেটি বলছে মূল কারণ হিসেবে যে আজকে মাছের স্বল্পতার কারণে কিন্তু এই মাছের দামটি বৃদ্ধি পেয়েছে। তবে এখানে আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম, আরও তারা যেটি বলছে যে গতকালকে অভিযান হওয়ার কারণে অনেক মাছ জব্দ হয়েছে এবং বেশ কিছু মাছ বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে, যার কারণে কিন্তু এই মাছের দামটি বাড়তে পারে বলে তারা মনে করছে। তবে গতকালকের অভিযানকে তারা স্বাগত জানিয়েছে এবং তারা বলছে যে এই মাছগুলো বিক্রয় নিষিদ্ধ, সেই মাছগুলো এখানে বিক্রি করা উচিত হয়নি। একটি স্বার্থান্বেষী মহল বেশি লাভের কারণে আসলে সেই মাছগুলো বিক্রি করে থাকে। এখানকার বেশিরভাগ যারা বিক্রেতা আছে তারা কিন্তু বলেছে যে এই ধরনের অভিযান মাঝে মাঝে হওয়া উচিত, যাতে এই অসৎ উদ্দেশ্যে যারা এই মাছগুলো বিক্রি করছে তারা যাতে সাবধানতা অবলম্বন করে এবং তারা যাতে বিক্রি করতে না পারে। তো সার্বিকভাবে যদি বলতে পারি যে গতকালকে থেকে আজকে মাছের দাম কিছুটা বেশি রয়েছে, এবং আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে মাছের আপনাদের এই মুহূর্তে আমরা কারওয়ান বাজারে রয়েছে, সেই কারওয়ান বাজারে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মাছ আসে। আমরা একটু কথা বলবো, এখানে একজন বিক্রেতা আসে। আপনি একটু বলবেন যে আজকে মাছের দামের কি অবস্থা? মাছের দাম হঠাৎ করে একটু বাড়তি, কারণ ইলিশের সাপ্লাইটা একটু কমে গেছে, যার জন্য একটু তুলনামূলক আগের থেকে মানে লাস্ট উইক থেকে একটু বাড়তি, কেজি প্রতি 100 টাকা 50 টাকা ইলিশে বাড়তি। আমাদের আপনাদের কেনাও কি বেশি পড়ছে? কেনাও বেশি পড়ছে, সাপ্লাইটা কমে যাওয়ার কারণে দামটা একটু বেশি পড়ছে। আজকে এমনি বিক্রি কেমন? বিক্রি ভালো,
বিক্রি সেম আগের মতোই আছে, ডিমান্ড আছে। একটু কি বলবেন যে গতকালকে যে অভিযানটা হয়েছে আপনাদের এখানে এবং বেশ কয়েকটি বিক্রয় নিষিদ্ধ মাছ জব্দ করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে, এই বিষয়টাকে আসলে বিক্রেতা হিসেবে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা অবশ্যই একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা যেটা একটা খাবার, এটা তো মানুষকে খাওয়ানোর বিষ হিসেবে তো খাওয়াইতে পারি না। এটা যারাই করছে কেন এটা খুব ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে এবং কি তারা খুব খারাপ কাজ করছে। এটা যেটা অবৈধ, যে মাছগুলি অবৈধ সেগুলি তো বিক্রি করা ঠিক না। এটা আর কি। ইলিশগুলি আসলে কোথা থেকে আসছে বা মাছ বেশি আসতেছে কোন জায়গা? বেশি আসতেছে বরিশালের ইলিশে, আর চাঁদপুর পদ্মার ইলিশে বেশি আসতেছে। চিটাঙ্গেরও কিছু ইলিশ আসতেছে, মানে ওই দিক থেকে আসতেছে এই ইলিশগুলি সব। আমরা একজন ক্রেতার সাথে এই মুহূর্তে কথা বলতে চাই। আপনি একটু বলবেন, আপনি তো কিনতে আসেন, কি দেখলেন আসলে বাজারের অবস্থা? বাজার তো চলতেছে, আগের থেকে দাম বেশি। পর্যাপ্ত মাছ রয়েছে, আপনি কি দেখতে পেয়েছেন? মাছ আছে কিন্তু একটু দামের দিকে একটু বেশি আছে, আগের তুলনায় একটু দাম বেশি আছে। কি বলছে আসলে বেশি হওয়ার কারণ কি? কারণ আমরা কিভাবে বুঝবো, আমরা তো আইসা দেখতেছি মাছ আছে কিন্তু ওরা কিনা বেশি বেচা বেশি। এখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই যেমনটি বলছেন যে স্বল্পতার কারণে আসলে মাছের দাম বৃদ্ধি পেয়েছে এবং তারা যেটি বলছে বরিশাল সব বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাছ আসছে, অর্থাৎ মাছের কিন্তু স্বল্পতা তেমন একটি নেই বললেই চলে। তারপরও তারা বলছে যে গতকালকের থেকে মাছ আজকে কিছুটা কম এসেছে, যার কারণে তারা বলছে যে প্রত্যেকটি মাছেই কিন্তু 100, 200 কিংবা অনেক ক্ষেত্রে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কেনা বেশি হওয়ার কারণে কিন্তু বিক্রয় বেশি তারা করছেন, এই বিষয়টি তারা আমাদেরকে বলছেন। তো এখান থেকে আসলে সবশেষ এই তথ্য ছিল আমার কাছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দ্বীপ। টঙ্গীতে স্টিল মিলের ফার্নেস থেকে অগ্নিদগ্ধ 4 শ্রমিকের অবস্থায় আশঙ্কাজনক। শরীরের 90% পুড়ে যাওয়া 2 জন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে আছেন। বাকি 2 জন 50% দগ্ধ হলেও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। টঙ্গীর এসএস স্টিল মিল মালিকপক্ষের অবহেলার অভিযোগ করেছেন দগ্ধ রোগীদের স্বজনরা। স্টিল কারখানায় এরকম ফার্নেসে লোহা গলানো হয়, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকরা। বৃহস্পতিবার ভোররাতে গাজীপুরের টঙ্গী এসএস স্টিল মিলের ফার্নেস থেকে তরল লোহা ছিটকে পড়ে 4 শ্রমিক অগ্নিদগ্ধ হন। ব্লাস্ট হয়ে গেছে, ব্লাস্ট হওয়ার পরে আপনার ওই মালটা নিচের থেকে উপরে উঠে গেছে, তো উপরে ওঠার সাথে সাথে মনে হয় গায়ে পড়ে গেছে। দগ্ধ হওয়া মোজাম্মেল ও দুলালের অবস্থা খুবই আশঙ্কাজনক। শ্বাসনালী সহ তাদের শরীরের 90% পুড়ে গেছে। দুজনেই আছেন আইসিইউতে। 50% দগ্ধ হওয়া নিলয় ও রিপন চিকিৎসা নিচ্ছেন জরুরি বিভাগে। আমি তো বাবারে দেখতাম, কইতাছি না, মানে রাত্রে কথা বুঝে বোতল লাগে, রাত্রে হালার সাল কাছে আমার ডিউটি যায়। অবস্থা খুব খারাপ, আইসিইউতে আছেন, জ্ঞান নাই। চিকিৎসকরা জানান 4 জনের অবস্থায় আশঙ্কাজনক। বেড স্বল্পতার কারণে বাকি 2 জনকে আইসিইউতে রাখা যায়নি। অবজারভেশন আছে, কিন্তু 4 জনের অবস্থা খুবই খারাপ। আসলে 2 জন আছে, 2 জন তো 90% করে পাচ্ছে, কিন্তু আপনার আইসিইউতে কোনো বেড নেই। ফার্নেসে কাজ করা শ্রমিকদের নিরাপত্তায় মালিকপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্বজনদের। মাথা পুড়ে গেছে, মাথাতে হেলমেট ছিল না, এটা অবশ্যই মানে আনসেফটি ওয়ার্ক করছে। এর আগে ওটা ঘটনা হচ্ছে, এখনো জান হইলো তার কদিন আগের কথা, নিশ্চয়ই একটু গাফিলতিটা আছেই। এর আগেও দেশের বিভিন্ন স্টিল কারখানায় অগ্নিদগ্ধ হয়েছেন শ্রমিকরা। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের তল্লায় বিস্ফোরণের ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। জুমার নামাজ শেষে বাইতুল মোকাররম মসজিদে বিশেষ এই দোয়ার আয়োজন করা হয়। এদিকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন বাকি 5 জনের কারো অবস্থারই উন্নতি হয়নি। শ্বাসনালী পুড়ে যাওয়ায় প্রত্যেকে সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নারায়ণগঞ্জে মসজিদে তিতাসের গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের পর পেরিয়েছে 1 সপ্তাহেরও বেশি সময়। অবহেলাজনিত এই দুর্ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মুকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেন মুসল্লিরা। দুর্ঘটনার জন্য তিতাস কর্তৃপক্ষকে দায়ী করে জড়িতদের শাস্তির দাবি করেন তারা। মিছিলটি পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
এর আগে বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া করে খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দোয়ার আগে সমাবেশ থেকে ভবিষ্যতে এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সরকারকে আরো কঠোর হওয়ার দাবি জানানো হয়। আমরা এর উপযুক্ত বিচার চাই। শুধু বরখাস্ত আর সাময়িক চাকরি ছোট করলে এটা জনগণ মেনে নেবে না। একটা সেক্টর খুঁজে পাওয়া যাবে না যেখানে দুর্নীতি হয় না। হ্যাঁ, যেখানে হাজার কোটি টাকার দুর্নীতি হয় সেখানে পেপার পত্রিকা কিছু আসে। যারা আহত হয়েছেন, এখন যারা হসপিটালে আছেন, তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এদিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন বাকি রোগীদের অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসকরা জানান, আইসিইউতে থাকা প্রত্যেকেরই অক্সিজেন সাপোর্ট লাগছে এবং সবারই শ্বাসনালী পুড়ে যাওয়ায় কাটছে না শঙ্কা। যেহেতু ইনহেলেশনাল ইনজুরি আছে, এই পেশেন্টগুলো দেখা যায় যে খারাপ হওয়ার আশঙ্কাটা খুব বেশি থাকে। একটা পেশেন্টেরই ইনহেলেশনাল ইনজুরি আছে, যার কারণে কোনো পেশেন্টকেই আমরা সংক্রমিত করতে পারবো না। গত 4 সেপ্টেম্বর নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে দগ্ধ হন অন্তত 40 জন। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মাঝে বন্ধ ছিল মানুষের স্বাভাবিক চলাচল, কিন্তু এখন সুস্থ থাকতে মানুষ ব্যায়াম করছে নিয়মিত। খোলা মাঠ বা উদ্যানে হাঁটতে বের হন যুবক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরা। সে খবর জানাতে রাজধানীর হাতির ঝিলে আছেন রিপোর্টার মেহেদি নাইম। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। নাইম, রাব্বি, এই কাঠপাথরের এই শহরের ব্যস্ততার ভিড়ে কিন্তু মানুষ প্রতিদিন সকালে হাঁটতে আসে এই হাতির ঝিলে। গতকালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে অনেক ভিজে গিয়েছে রাস্তাঘাট, ঢাকার রাজপথ, কিন্তু তারপরেও কিন্তু মানুষ হাঁটতে এসেছে হাতির ঝিলে। শুধু হাতির ঝিল কেন, ঢাকা শহরের সব জায়গায় কিন্তু মানুষ উদ্যান, ফাঁকা খোলা মাঠে কিন্তু সকালে হলেই অনেক মানুষ হাঁটতে আসে সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। সারাদিনে এনার্জি যারা দরকার হয় তারা কিন্তু এখান থেকে তারা সেটা সংগ্রহ করে। আমি সকালবেলা এসে এখানে কথা বলছিলাম, আজকে বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু অনেক মানুষ এসেছে এখানে হাঁটতে। আপনি দেখতে পাচ্ছেন বেলা গড়াবার আগেই, সূর্য ওঠার আগেই এখানে মানুষ নিয়মিত অনুশীলন করছেন, এক্সারসাইজ করছেন। ছেলেমেয়েরা কিছু ক্রিকেট খেলতে চলে এসেছেন এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, তরুণ, সকলেই কিন্তু ব্যায়াম করছেন এখানে নিজেদের মতো করে। আমি তার সাথে কথা বলছিলাম, আসলে স্বাস্থ্য ভালো রাখার মূল কিন্তু হচ্ছে এই ব্যায়াম। তো আমি সবার সাথেই এখানে কথা বলছিলাম, সেটা হচ্ছে তারা যেটা জানালো যে তারা নিয়মিত এখানে হাঁটতে আসেন। তবে এখানকার নিয়ে তাদের কিছু অভিযোগ ছিল যে ঢাকা শহরে যে হাঁটার স্থানগুলো সেগুলোতে বেশ ময়লা আবর্জনা থাকে। তো একটু বলে নিই আপনাকে, এখানে হাতির ঝিলে বিশাল একটা বড় অংশ জুড়ে কিন্তু প্রতিদিন সব বয়সের মানুষ হাঁটে, অনুশীলন করে এবং বিকেলেও তারা হাঁটতে আসে। তো আমি সেরকম কিছু মানুষের সাথে এখন একটু কথা বলবো, এখানে যারা রেগুলার হাঁটতে আসেন। জি, আপনি কত বছর ধরে এখানে হাঁটতে আসেন এবং কেন আসেন? আমি গত 3 বছর যাবৎ এখানে হাঁটতে আসি। আসলে এই এলাকায় এসেছি 7 বছর হলো। আগে আমি বাসাতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা এইভাবেই চলেছে, পরে এখানে হাঁটা শুরু করেছি গত 3 বছর যাবৎ। আর হাঁটার উদ্দেশ্য তো একটাই, স্বাস্থ্য ভালো রাখা, সুস্থ রাখা। সকালে ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে বেরোয় এখানে হাঁটা মোট ইভেন্টটা কমপ্লিট করতে আমার 1.25 ঘন্টা সময় লাগে। তারপর আমি গোসল টুসুল করে অফিসে চলে যাই। সারাটা দিন ভালো কাটে, মানে শরীরে এনার্জি পাই এবং সবসময়ই দেখছি যে আমার ছোটোখাটো অসুখ বেসুখ আমাকে খুব একটা টাচ করছে না, আমি ভালো থাকছি। তবে হাঁটার বিষয়ে এখানে লক্ষ্য করবেন যে এই 50 এবং তার উপরের বয়সের লোকজন, ছেলেমেয়েরা বা বয়স্ক লোকরা হাঁটছে। আসলে হাঁটা দরকার সবারই। এবং আমাদের এখন যে যুব সমাজ, তারা বেশিরভাগ সময়ই ইন্টারনেট, ফেসবুক এইসবে মানে রাতের একটা বড় অংশ কাটিয়ে দেয়, ফলে সকালে আর উঠতে পারে না। যেমন আমার এক ভাতিজাকে বললাম যে তুই আমার সাথে হাঁটতে যাবি, বললো যে আঙ্কেল আমি আজকে কেন, আমি কখনোই আসলে সকালে উঠতেই পারি না। তো এই কথাটা আমার কাছে খুব ভালো লাগেনি, কারণ ছেলেপেলেরা সকালে উঠবে, অনেক সময় পাবে সারাদিন কাজ করার। এই জিনিসটা মনে হয় ওদের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে। সেটা কিভাবে আসা যায় এই ব্যাপারে মনে হয় আমাদের সবার গার্জিয়ানরা সবাই সচেতন হলে ভালো হয়। আমি একটু আরেকজনের সাথে কথা বলবো যে সকালবেলা হাঁটার উপকারিতা কি মনে হয়? হাঁটার উপকার, আমরা ফজরের নামাজ পড়া, আমরা ডায়াবেটিসের জন্য আমরা এখানে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা হাঁটা কইরা বাসায় যা গোসল টুসুল কইরা নাস্তা বানিয়ে খাই। এই উদ্দেশ্যে আমরা আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য আমরা এইটার জন্য হাঁটি।
এই উপকার আমরা পাই। আমি এখানে আরো অনেক মানুষই এসেছে, রাব্বি আপনাদের একটু শোনাবো সেই মানুষগুলোর কথা। যে আঙ্কেল, আপনি দীর্ঘদিন ধরে এখানে হাঁটছেন, তো আসলে হাঁটার উপকারিতা কি বলে মনে করেন এবং তরুণ সমাজকে আপনি কি বলে উদ্বুদ্ধ করবেন? অবশ্যই ভোরবেলায় হাঁটার উপকারিতা আছে। শরীর এবং মন যদি সুস্থ রাখা যায় তাহলে মানুষ সুস্থ থাকে, সমাজ, দেশ সবই সুস্থ রাখা সম্ভব। এবং এই জন্যই আমরা হাঁটাহুটা করি। এটা তো স্বাস্থ্য নীতিতেও এটা আছে এবং এটা পড়ে। তবে তরুণ সমাজের হলো যে সব কিছুই পরিবর্তনশীল, যুগ পরিবর্তন হচ্ছে, সমাজ পরিবর্তন হচ্ছে, মানুষের বেসিক নিড পরিবর্তন হচ্ছে। সেই পরিবর্তনের ধারায় এখন দেখা যায় যে তরুণ সমাজ যারা চাকরিজীবী, আমেরিকান কোম্পানি, ওই বিভিন্ন দেশের কোম্পানিতে এখন চাকরি করে, ইন্টারনেট সারা রাত তারা কাজ করে। এই যে রাতে কাজ করে, কেউ 10টা কেউ 11টা পর্যন্ত ঘুম পাড়ে। এটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, মেন্টালি এবং শারীরিকভাবে খুবই ক্ষতিকর। এটা পরিবর্তন হওয়া আমরা জরুরি বলে মনে করি। সরকার হইলে নজর দেওয়া দরকার। করোনাকালে দীর্ঘদিন ঘরবন্দি ছিলেন, এই সময়টা কি মিস করেছেন কি এবং সেই সময় কিভাবে ব্যায়াম বা অনুশীলন করেছেন? করোনাতে আমরা খুব একটা ঘরবন্দি ছিলাম না, আমরা ছাদের উপরে হাঁটাহাঁটি করেছি এবং এখানে আবার প্রায় মাসখানেক আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আর ঘরে ওই যে আরও কিছু ব্রিদিং, তারপরে আপনার আকু প্রেশার, এগুলো আমার ঘরে বসে করেছি। এখন ওই যে হাঁটার পর দিয়ে আমি ব্রিদিং করবো, আকু প্রেশার কিছুটা করব। এগুলো শরীরের জন্য উপকারী এবং তরুণ সমাজের এগুলো করা উচিত। আমাদের সঙ্গে একজন বয়োজ্যেষ্ঠ মহিলা আছেন, আমরা তার সাথে একটু কথা বলবো। তিনি ঘর গৃহস্থলীর কাজ রেখেও এই ফাঁক করে হাঁটতে এসেছেন আজকে। তার একটু অনুভূতি শুনবো যে আপনি কত বছর ধরে হাঁটছেন এখানে? আমি এখানে 3 বছর যাবত হাঁটছি। আমি আগে হাঁটতাম পার্কে, ফজলুর রাব্বি পার্কে। তো পার্ক বন্ধ করে, করোনাকালীন সময় পার্ক বন্ধ হওয়ার কারণে আমরা এখন হাতির ঝিলে হাঁটি। তো এই হাঁটার জন্য আমার যে প্রয়োজনীয়তা সেটা হলো শরীর এবং মনকে সুস্থ রাখা। এখনকার গৃহিণীরা তাদের অনেক কিন্তু ওবিসিটি, অতিরিক্ত ওজন, হার্ট ডিজিজ, বাতের ব্যথা, নানা ধরনের কমপ্লিকেশন দেখা দিচ্ছে। আর তরুণ সমাজ যারা, ছোট বাচ্চা যারা, তার তো স্কুল কলেজে এখন খেলার মাঠ পায় না। খেলার মাঠ উদার যে বিশাল একটা খেলার মাঠ এবং বিশাল একটা আকাশ, ভিটামিন ডি, যত আমরা ওষুধ খাই কিন্তু ভিটামিন ডি যদি শরীরে না থাকে সেটা অ্যাবজর্ব হবে না, যার ফলে নানান ধরনের কমপ্লিকেশন তাদের দেখা দেয়। এখন এই সকালবেলায় যদি আমরা 1 ঘন্টাও হাঁটি এবং হাঁটার ইচ্ছাটা যদি থাকে তাহলে আমরা সময় বের করতে পারি। তাই সমাজ ব্যবস্থার পরিবর্তনের ফলে ইন্টারনেটের যুগে ঘরের মধ্যে এসি এবং নানা ধরনের ইউটেন্সিলসগুলা, এগুলা শরীরের জন্য মনের উপর বিশাল প্রভাব ফেলছে। যার ফলে এটা থেকে বেরিয়ে এসে এই মুক্ত বাতাসে, মুক্ত আকাশে 1 ঘন্টা হাঁটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবং আমরা সারাদিনের এনার্জিটা আমরা এখান থেকে ক্যাপচার করে থাকি। একজন নারী হিসেবে আপনি যখন হাঁটতে বের হয়, কখনো কোনো প্রতিবন্ধকতা দেখেন কিনা রাস্তাঘাটে মানুষজনের, সেটা কি ফিল করেন কিনা কখনো? আমি এটা পড়ি নেই। আমি আসলে একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম, একটা গভর্নমেন্ট স্কুলের হেডমিস্ট্রেস ছিলাম। আমি আসলে খুব ভোর থেকে উঠে, আমার ব্যাপারে এটা খুব একটা হয় নাই। এটা বহু আগে কোনো হসপিটালে বা কোনো অসতর্ক মুহূর্তে হয়তো আমার ভ্যানিটি ব্যাগটা বা মোবাইলটা চুরি হয়ে গেছে, সেটা আমি জানি না বা দেখি না, আমার অজান্তে এটুকু হচ্ছে। তাছাড়া আমার ব্যাপারে এবং আমি কোনো সময় ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি। সব জায়গায় আমি কম বেশি সম্মান এবং মর্যাদা পেয়েছি, হয়তো আমার পরিচিত না অপরিচিত, ট্রেনে হোক, সেটা বাসে হোক বা যে কোনো জায়গায় হোক, আমি মোটামুটি অনার পেয়েছি এবং আমি এই ধরনের কোনো কমপ্লিকেশন ফেস করিনি। শিক্ষকতা জীবনে আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে এই শরীরচর্চার বিষয়টি নিয়ে সবসময় সচেতন করেছেন কিনা? আমি আসলে জীববিজ্ঞানের টিচার, তো আমার টিচার ছিলেন একজন আমারই ছাত্রী, সেই টিচার হয়েছিল ফিজিক্যাল টিচার। এই ব্যাপারে আমরা বছরে 2 বার করে খেলা, আউটডোর এবং ইনডোর গেম, এবং এখানে বিশাল একটা মাত্র ইসলামিক ইউনিভার্সিটি গভর্নমেন্ট গার্লস হাই স্কুল মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত, ওখানে ছিল আমরা বিশাল ক্যাম্পাস। এবং এর মধ্যেও তারা সেখানে প্রোগ্রামগুলো করতেছে, মাঝে মাঝে আমার কাছে গাইডলাইন নিয়ে থাকে তারা। তো এই ধরনের কোনো সমস্যা হয় নাই যে এটা করা যাবে না, ওটা করা যাবে না এবং শরীরের জন্য হার্মফুল, এই ধরনের কোনো কমপ্লিকেশন আমি এখন পর্যন্ত ফেস করিনি। এবং আমাদের সরকারের উচিত এই ব্যাপারে একটু মনোযোগ দেওয়া। এই যে এখানে আমরা সবাই হাঁটি, অতিরিক্ত নোংরা, এই নোংরাটা অন্য দেশে আছে কিনা আমি জানি না, কয়েকটা দেশে আমি ঘুরেছি, খুবই সজাগ এই ব্যাপারে। মিউনিসিপ্যালিটি বা এই দায়িত্বে পরিচ্ছন্নতার কাজে যারা নিয়োজিত, তারা নেট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে, বাতাসটা, বায়ুটা, পরিবেশটা মুক্ত এবং বিশুদ্ধ রাখার চেষ্টা করে। এটা আমাদের করা উচিত। যে কারো যে দায়িত্ব আছে সেটা তার সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করছে এবং সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি দেওয়া উচিত। রাব্বি, অনেকে বলছিলেন তরুণরা আছে না, কিন্তু আমাদের সাথে কিন্তু একজন তরুণ আছে যিনি সকাল সকালই হাঁটতে চলে এসেছেন। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। এই সকাল সকাল ঘুম বাদ দিয়ে কেন হাঁটতে চলে এলেন? আসলে এই হাঁটার অনেক উপকার আছে। আমি প্রায় 2 মাস হাঁটতেছি এবং এই বেনিফিট পেয়ে আমি রেগুলার করতেছি। জি,
আসলে এটা করে আমাদের দেহ মানে মানে বাঙালি জাতি আসলে অলস জাতি, ঠিক আছে। এই জাতিকে যদি ফিট রাখতে হয় তাহলে সকালে হাঁটার গুরুত্বটা অপরিসীম। সুতরাং আমাদের প্রত্যেকের হচ্ছে যুব সমাজে যে মানে রাতের পর রাত ফেসবুকে সময় কাটিয়ে না কাটিয়ে ইউটিউবে না কাটিয়ে আমাদের উচিত মানে সকাল সকাল ঘুম থেকে উঠে মানে এক্সারসাইজ করা, ফিজিক্যাল এক্সারসাইজ করা এবং ওয়াকিং করাটা উচিত। আপনি নিশ্চয়ই খেলা পছন্দ করেন, করোনা কালে সব খেলা বন্ধ আছে, আপনি এই মুহূর্তে আসলে কেমন ফিল করছেন? বাংলাদেশ দল দ্রুত মাঠে ফিরুক সেটা চান কিনা, ক্রিকেট ফুটবল সব ইভেন্টে? জি অবশ্যই, এটা তো চাইবই। আসলে কি আমাদের খেলা পছন্দ করি কিন্তু আমাদের খেলার কোনো স্পেসিফিক কোনো মাঠ নেই। আমাদের যদি সরকার যদি কোনো মাঠের ব্যবস্থা করে দিত তাহলে আমরা বেশি উপকারিত হতাম। এবং অবশ্যই এটা চাইবো যে বাংলাদেশ টিম তাড়াতাড়ি ফিরুক, শ্রীলঙ্কায় যাক এবং সফলভাবে ফিরে আসুক। আপনি মাঠ নাই কথা বলছিলেন, আসলে কি হাঁটার মতো পর্যাপ্ত পরিবেশ আছে কিনা ঢাকা শহরের মধ্যে, কি মনে হয় আপনার? না, আপনি তো পাশে দেখতে পাচ্ছেন যে কি অবস্থা। আসলে এখানে মানে সরকারের কোনো উদ্যোগ নেই, ঠিক আছে। সরকার উদ্যোগ নেই বললে ভুল, সরকার উদ্যোগ করেছে কিন্তু মানে জনগণ তা মানতেছে না, ঠিক আছে। আমাদের উচিত এখানে কঠোর জনসচেতনতা সৃষ্টি করতে, আমাদের দেশ, ঠিক আছে, আমাদের রক্ষা করতে। আমরা যদি এখানে ফেলি তাহলে আইন দিয়ে তো লাভ নেই, আইন আছে কিন্তু আইনের যদি প্রয়োগ না থাকে তো লাভ নেই। আমাদের জনসচেতনতা সৃষ্টি করতে হবে এখানে, তাহলে এই যে এই পরিস্থিতি থেকে উদ্ঘাটন করা সম্ভব হবে। আপনি কি কখনো এই করোনার মধ্যে খেলাধুলা করেছেন কিনা এবং বন্ধু বান্ধবকে উদ্বুদ্ধ করেন কিনা হাঁটার বিষয়টা? জি, এটা অবশ্যই করি। আমাদের এই যে পাশে গলি আছে, বাসার পাশে, এখানে আমরা মানে বিকাল টাইমে একটু ক্রিকেট খেলতে থাকি। আচ্ছা, বন্ধু বান্ধব কি উদ্বুদ্ধ করেন একসাথে হাঁটবেন এরকম? জি করি, কিন্তু আর আসলে উঠে না, বলে কি যাবো কালকে যাব, এই যে বলে শেষ। এখানে আমি কথা বলছিলাম রাব্বি, দর্শকদের যারা আছেন মানুষ হাঁটতে এসেছেন সকলের সাথেই, তারা সবাই কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা এই ইন্টারনেট এবং কাঠপাথরের শহর ভিড়েও কিন্তু তারা হাঁটতে এসেছে আজকে। একজন প্রতিদিন বিকেলবেলা এখানে কিন্তু বাবা মা তাদের সন্তান নিয়ে ঘুরতে আসে হাতির ঝিলে, কিন্তু আমরা দেখছি সকাল সকালে একজন বাবা তার সন্তানকে এখানে নিয়ে ঘুরতে এসেছে, তাকে হাঁটাচ্ছে, তার সাথে মজা করছে। আমরা একটু সেই বাবার সাথে কথা বলবো। এই সকাল সকাল আপনি আপনার বাচ্চাকে নিয়ে এসেছেন কেন আর কি হাঁটতে? কেন সকালে সকালে হাঁটতে নিয়ে এসে মানে খুব ভালো লাগে, বাচ্চার মনটাও ভালো থাকে, ঠিক আছে, সারাদিন ভালো লাগে। আমরা প্রতিদিনই আসি, মানে ভোর 6টার সময় উঠি, বাবু নিয়ে আসে, হাঁটাচলা করি, মানে বাবু অনেক মনটা ভালো লাগে এবং গাড়ি ঘোড়া দেখে তা টপ করে হাঁটা শিখবে, সেটাই আমরা আশা করি। আপনি স্বাস্থ্য সচেতনতা মা মেনে ওকে নিয়ে মাছ ছাড়া চলে এসেছেন কেন? এখন মাছ ও মানে রাখে না, আচ্ছা, মানে রাখলেও মনে করেন যে খুলে ফেলে, আচ্ছা, সেই কারণে মনে করেন যে বাসায় খুব সকাল থেকে উঠেই চলে আসে। পরবর্তীতে আপনি মাছপুরে আসবেন, আমাদেরকে এই কথা দিচ্ছেন আজকে? জি, আসবো ইনশাল্লাহ। আচ্ছা রাব্বি, আমরা এতক্ষণ কথা বলছিলাম আজকে হাতির ঝিলে এই করোনার মধ্যেও যারা হাঁটতে এসেছেন তাদের নিয়ে। তো তাদের সকলের সাথে আমি কথা বললাম যে তারা এই সকালে কাঠপাথরে শহরে সকালবেলা সূর্য ওঠার সাথে সাথে কিন্তু তারা এই হাতির ঝিলে চলে এসেছে এবং যে যার মতো দলগত এবং একাকীভাবে ব্যায়াম করছে, যেটা কিনা তাদের সারাদিন সতেজ রাখে। তো তারা জানালো তরুণ প্রজন্মকে সবাইকে হাতির ঝিলে কিংবা যে কোনো খোলা মাঠে এসে হাঁটা চলা করতে এবং ব্যায়াম করতে। তো রাব্বি, রাজধানী হাতির ঝিল থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর হাতির ঝিল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদি নাইম। আমরা ঢাকায় সকালে শরীরচর্চার খবরাখবর জানছিলাম, এবার জানবো মাদারীপুরের খবর। সেখানের শকুনি লেক এলাকায় আছেন সহকর্মী অভিজিৎ কর্মকার, যুক্ত হচ্ছে তার সঙ্গে। অভিজিৎ, এখানে দুপার বাঁধানো হয়েছে মানুষের হাঁটা চলার জন্য। যারা বিশেষ করে শরীর চর্চা এবং যাদের ডায়াবেটিস রয়েছে তারা প্রতিনিয়তই ভোর 5টা কিংবা 5:30 থেকে সকাল 8টা পর্যন্ত এখানে হাঁটাচলা করেন, বিভিন্ন ধরনের ব্যায়াম করে থাকেন তাদের শরীর কন্ট্রোলে রাখার জন্য। এখানে আমরা যেমনটি সকালে দেখেছি যে বিভিন্ন বয়সের মানুষ এখানে এসেছেন এবং এখানে 1.25 কিলোমিটার দীর্ঘ এই লেকটি একটি মাদারীপুরের ঐতিহ্যবাহী লেক নামে পরিচিত শকুনি লেক। এই লেকের চারপাশ বাঁধানো রয়েছে যাতে মানুষজন হাঁটাচলা করতে তাদের সুবিধা হয় এবং অনেকে কিন্তু আমরা সকালে দেখেছি যে সব ধরনের শরীর চর্চা এখানে করে থাকেন। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মাঝে মাঝে তারা যখন
বর্ষা হয় তখন কিন্তু মাঝে মাঝে এখানে চলাচলে একটু সমস্যার সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে পানি জমে থাকে। তো তারা যেমনটা দাবি করেছেন যে এই বর্ষার পানিটা যদি দ্রুত লেকের ওয়াকওয়ে থেকে নেমে যায় তাহলে তাদের হাঁটাচলা আরো গতিশীল হবে এবং তারা আরামে হাঁটাচলা করতে পারবেন। এছাড়া এই শকুনি লেকের চারপাশে কিন্তু অসংখ্য ব্যায়াম করার জন্য, শরীরচর্চার জন্য অসংখ্য স্পট নির্ধারণ করা হয়েছে। এখানে বিশেষ করে যারা বৃদ্ধ রয়েছেন, নারী পুরুষ কিংবা ডায়াবেটিস আক্রান্ত রোগী রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে হাঁটাচলা করেন। কেউ কেউ 1 থেকে 1.5 ঘন্টা বা আবার তারও অধিক অনেকে হাঁটাচলা করে থাকেন। মূলত হচ্ছে এই লেকটি এর সৌন্দর্য বর্ধনের অন্যতম কারণ হলো যে সকালবেলা প্রাতে যারা হাঁটাচলা করে তারা যেন রিল্যাক্সে অর্থাৎ আরামসে হাঁটাচলা করতে পারেন, এজন্যই এই লেকটি বর্ধিত করা হয়েছে। এখানকার আরেকটি বিষয় হলো যে এই শকুনি লেকটি কিন্তু মাদারীপুরের বিনোদন স্পট হিসেবে বেশ পরিচিত। দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মানুষ একটু বিনোদনের আশায় এসে থাকেন। আর লেকের তত্ত্বাবধানে রয়েছে মাদারীপুর পৌরসভা, তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেমনটি জানিয়েছেন যে জেলাবাসীর যাতে সৌন্দর্যের পাশাপাশি শরীর চর্চা এবং বিনোদনের স্পট হিসেবে গড়ে তোলার জন্য তারা আরো বেশ কিছু এই লেকটিকে ঘিরে কাজ করবেন সৌন্দর্য বর্ধনের, যাতে একটি দৃষ্টিনন্দন বিনোদনের স্থান হিসাবে এই ঠাঁই পায় শকুনি লেক। এজন্য তারা যথারীতি কাজ করে যাচ্ছেন। আর এদিকে যারা শরীরচর্চা করেন তারা বলেছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কিছুটা ঘাটতি রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি নিয়মিত পৌরসভার পক্ষ থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত করা হয় তাহলে কিন্তু তাদের যে মুগ্ধকর পরিবেশটা সেটা কিন্তু সব সময় বজায় থাকবে বলে এখানকার যে হাঁটাচলা করতে আসা মানুষজন তারা কিন্তু সেই দাবিটা তুলেছেন। আরেকটা বিষয় বলা যায় যে মাদারীপুরের ভোর হলেই কিন্তু দলে দলে ছুটে আসেন, নারী পুরুষ সহ অসংখ্য মানুষ ছুটে আসেন এখানে শরীরচর্চার জন্য। তো এই ছিল মাদারীপুরের শহরে যে শকুনি লেকের শরীরচর্চা করতে প্রাতে মানুষজন আসেন তার সর্বশেষ খবর। মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অভিজিৎ কর্মকার। ভোরের সময় আরও থাকছে। অবশেষে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক মন্দার ঘোষণা আইরিশ সরকারের। ফ্রান্সে এখন থেকে 14 দিনের পরিবর্তে হোম কোয়ারেন্টিন 7 দিন। ইতালিতে খুলছে স্কুল। 4টি উপনির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। দ্বিতীয় দিনের মতো শুক্রবার সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম কেনেন ও জমা দেন তারা। ঢাকা 18, ঢাকা 5, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1-0 আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে 24 জন ফর্ম সংগ্রহ করেছেন। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনসমর্থন ও বিগত আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন যেসব নেতারা তাদেরকেই মনোনয়ন দেবেন তারা। ক্যাসিনো কাণ্ডের পর তোড়জোড় করে কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান, সাধারণ সম্পাদক নির্বাচন করা হলেও 10 মাসেও কমিটি পূর্ণাঙ্গ হয়নি যুবলীগের। তবে নেতারা বলছেন ক্যাসিনো কালিমা মুছে প্রতিষ্ঠাকালীন আদর্শে ফিরতে চায় যুবলীগ। আর সে উদ্দেশ্যেই পরিচ্ছন্ন ইমেজের নেতা খুঁজতে ব্যবহার করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। ক্যাসিনো কেলেঙ্কারির পর গেল বছর 23 নভেম্বর জাতীয় কংগ্রেসের মাধ্যমে যুবলীগের শীর্ষ 2 পদে আসে পরিবর্তন। সংগঠনের চেয়ারম্যান নতুন ও সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত ও পরিচিত মুখ। দায়িত্ব নেয়ার পরপরই দল সাজাতে কাজ করছেন তারা, কিন্তু 10 মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি যুবলীগ। একই অবস্থা ঢাকা মহানগর কমিটির ক্ষেত্রেও। দীর্ঘ 9 বছরেও ঢাকা মহানগর পর্যায়ে কোনো সম্মেলন হয়নি যুবলীগের। ভারপ্রাপ্ত দিয়ে চলছে ঢাকা উত্তর ও দক্ষিণ যুবলীগ। যদিও কমিটির মেয়াদ 9 বছর অতিক্রম হয়েছে। 23 নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে কংগ্রেস, তখন আমাদের সম্মেলন হওয়ার কথা ছিল। করোনার কারণে হয়তো দেরি হচ্ছে। করোনা শেষ হওয়ার পর আমরা আশা করতে পারি আমাদের সম্মেলনের মাধ্যমে মহানগরের নতুন কমিটি আসবে। আগামী দিনে যদি সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব সৃষ্টি হয় তাহলে অবশ্যই সেই জায়গাটাতে এখনের থেকে সামনে আরও ভালো যুবলীগ পরিচালিত হবে। ইতোমধ্যে দল গোছাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেন্দ্রীয় নেতাদের খোঁজখবর নিচ্ছেন শীর্ষ 2 নেতা। কেন্দ্রীয় কমিটিতে যাতে কোনো দুষ্কৃতকারী ও ক্যাসিনোবাজ না ঢুকে সেজন্য কাজ করছে গোপন টিম। কোনো ক্রমেই
ক্যাসিনোর সাথে সম্পৃক্ত, মদ জুয়া হাউজির সাথে সম্পৃক্ত, মাদকের সাথে সম্পৃক্ত, কিংবা মানুষের উপর জুলুম করেন, মানুষের উপর নির্যাতন করেন, এই শ্রেণীর কোনো যুবক যেন আমাদের যুবলীগের পতাকা তলে আসতে না পারে, সেদিকে আমাদের সজাগ দৃষ্টি আছে। তবে কেন্দ্রীয় কমিটি গঠনে এখনো দিনক্ষণ চূড়ান্ত করেনি যুবলীগ। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১%-এরও বেশি এবং মূল সেতুর প্রায় ৯০% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে এক ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি একথা জানান। তিনি বলেন, এ পর্যন্ত মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান বসানোয় সেতুতে দৃশ্যমান হয়েছে ৪,৬৫০ মিটার। ইতিমধ্যে মূল সেতুর প্রায় ৯০% কাজ শেষ হয়েছে। ৪১টি স্টিল বা স্পেনের প্রকল্প সাইটে এসে পৌঁছেছে। ৬টি স্পেন প্রস্তুত। পদ্মার পানি প্রবাহের গতি কমলেই আমরা পরবর্তী স্প্যানগুলো বসাতে পারব। ৪২টি পিয়ারের কাজ শেষ হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮১%-এরও বেশি। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যা চেষ্টা মামলার আসামি নবিরুল ও সান্টু কুমারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৭ দিনের রিমান্ড শেষ হওয়ায় শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের আদালতে তাদেরকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা নতুন করে রিমান্ড বা জবানবন্দির আবেদন না করে ২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২রা সেপ্টেম্বর গভীর রাতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে হত্যার চেষ্টা করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় গত ৫ সেপ্টেম্বর আসামি নবিরুল ও সান্টু কুমারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মামলার মূল আসামি আসাদুল রিমান্ডে পুলিশ হেফাজতে রয়েছেন। এদিকে ইউএনও ওয়াহিদের উপর হামলার ৯ দিন পর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। শান্তু কুমার এবং নবিরুল তাদের রিমান্ড শেষে আজকে তদন্তকারী কর্মকর্তা ডিবি আদালতে জমা দিছে। এই জমা দিলে এখানে তারপরে উপস্থাপন হবে, তারপর তারা জেলখানে চলে যাবে। বাস চাপায় গুরুতর আহত হয়েছেন বাংলা নিউজের সিনিয়র করেসপন্ডেন্ট ইকরামুদ্দৌলা। মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা ৬:৩০টার দিকে রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খিলক্ষেত লা মেরিডিয়ানের সামনের এলাকায় উত্তরা থেকে মোটরসাইকেলে করে বনানীর দিকে যাচ্ছিলেন সাংবাদিক ইকরাম। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি বাস ইকরামের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, ইকরামের পাঁজরের ৫টি হাড় ভেঙে গেছে। এদিকে যাত্রীবাহী বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। বাসের সাথে বাইকটা অ্যাক্সিডেন্ট করলো, পরে বাইকটা নিয়ে পড়ে গেল। তারপর আমরা দৌড়ে গেছি, যাইয়া পরে বাসের এখান থেকে বাইরে টানটা বার করছি। মাথায় পানি টানি দিছি, দিয়া পরে একটা সেনজি ডাক দিয়েছি। সেনজি ডাক দিয়ে কর্মীটোলা গেছি। কর্মীটোলা যাওয়ার পরে কর্মীটোলা এরা বলছে যে এখানে ডাক্তার নাই, তোমরা বাংলাদেশ মেডিকেল নিয়ে যাও। বাংলাদেশ মেডিকেলে নিছি, নিয়ে এক্সরে করাইছে। তারপরে ওরা বললো ঢাকা মেডিকেল নিয়ে যাও। তারপরে ঢাকা মেডিকেল নিয়ে আসলো। তোরা গাড়িতে তাকে মেরে দেয়, মেরে দেওয়ার পরে তোরা গাড়ি থানায় খিলক্ষেত থানায় গাড়ি আটকানো আছে। আর যে সাংবাদিক সে এখন ঢাকা মেডিকেলের চিকিৎসাধীন আছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবারে মৌলভীবাজার পাহাড় টিলায় জয়েন্ট কিউ ৩ মাসে আনারসের ভালো ফলন হয়েছে। ইতোমধ্যে বাজারে উঠতেও শুরু করেছে। আর ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি। তবে কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলে হানিকুইন জাতের আনারস বেশি উৎপাদন হলেও তাদের সার্বিক সহযোগিতায় কয়েক বছর ধরে জায়েন্ট কিউরও ভালো ফলন হয়েছে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট।
মৌলভীবাজারের পাহাড় টিলার মাটি আনারস চাষের উপযোগী, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো। জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, রাজনগর, চুরি ও বড়লেখা উপজেলার পাহাড় টিলায় জায়েন্ট কিউ জাতের আনারস চাষ হয়। চাষিরা বলছেন, জায়েন্ট কিউ জাতের এই 3 মাসি আনারস মূলত শ্রাবণ, ভাদ্র ও আশ্বিন মাস পর্যন্ত ফলন হয়ে থাকে, তবে বাজারে কার্তিক মাস পর্যন্ত পাওয়া যায়। এদিকে উৎপাদন মৌসুম শেষ হলেও বাজারে এখনো হানিকুইন জাতের আনারসের সরবরাহ ভালো। রসালো এসব মৌসুমি ফলের ব্যাপক চাহিদা থাকায় শ্রীমঙ্গলের আড়তগুলো ক্রয় বিক্রয়ে জমে উঠেছে, আর ভালো দাম পাওয়ায় চাষিরাও খুশি। 30,000 টাকার 3 মাসি আনারস বিক্রি করে লাইছি, আরো 20-25,000 টাকার বিক্রি করার আশা আছে। 3 মাসি আনারস যেটাতে কোনো ফরমালিন থাকে না এবং কোনো ঔষধ মেডিসিন প্রয়োগ করা হয় না। শ্রীমঙ্গল আড়ত ব্যবসায়ী সমিতির নেতা জানান, জেলার আনারস একসময় বাইরে গেলেও এখন বৃহত্তর সিলেটের চাহিদাই মেটাচ্ছে। এখন বাইরে যায়, বৃহত্তর সিলেটের ভিতরে আনারসের যা চাহিদা, শ্রীমঙ্গলের আনারস। কৃষি বিভাগ বলছে, এ অঞ্চলে হানিকুইন জাতের উৎপাদন বেশি হলেও 3 মাসে জায়েন্ট কিউ জাত আনারসের উৎপাদন ও বিক্রি বাড়ছে। কয়েক বছর ধরে জায়েন্ট কিউ জাতীয় চাষ হয়ে আসছে প্রায় 350 হেক্টর জমিতে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে কিভাবে সার দিতে হবে, পরিচর্যা করতে হবে, এই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি। জেলার 350 হেক্টর জমিতে 5,250 মেট্রিক টন জায়েন্ট কিউ জাতের আনারস উৎপাদন হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠছে মানিকগঞ্জের তরা মাছের হাট। সেখানে আছেন সহকর্মী ইউসুফ আলী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। ইউসুফ। মানিকগঞ্জের কিন্তু আসলে দেশীয় মাছ যেগুলো বলতে, এই মাছের কিন্তু সর্ববৃদ্ধি পেয়েছে, যেহেতু এবছরটা পানিটা ওটা বেশি হয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু একটা যে দেশীয় মাছ, সেই মাছের সর্বটা বৃদ্ধি পাওয়ার কারণে এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জের আসলে তরা যে আড়ত রয়েছে, সেইটা আড়তে কিন্তু মাছের বেচার বিক্রি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আসলে ক্রেতা বিক্রেতার হাটটাকে এখন জমে উঠেছে এই আড়তটি। সেই ক্ষেত্রে আমি আসলে যারা পাইকার রয়েছে তাদের সাথে কথা বলেছি। আসলে ঢাকা, ধামরাই, সাভার এবং মানিকগঞ্জের আশপাশের যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে রাজধানীর থেকে কিন্তু পাইকার এখানে বেশি এসেছে। তারা বলছে আসলে এখানে আসলে ছোট মাছ রয়েছে, দেশীয় মাছ রয়েছে, তার সরবরাহ ভালো থাকায় তাদের এইটা আরো কদরটা তাদের কাছে রয়েছে এবং তারা আসলে লাভবান হচ্ছে। অন্যদিকে আমি যারা জেলে এবং কি আড়তদার রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে আসলে এবছর আসলে এই সময়টা আসলে ধীরে ধীরে যে দেশীয় মাছ রয়েছে সেই আকর্ষণীয় মাছগুলো কিন্তু তারা এখন তাদের জালে ধরা পড়ছে এবং কি তারা এই আড়তে উঠাচ্ছে, তারাও কিন্তু লাভবান হচ্ছে। সবকিছু মিলিয়ে কিন্তু মানিকগঞ্জের যে তরার যে আড়ত রয়েছে, এই আড়তে কিন্তু এই মুহূর্তে কিন্তু ছোট যে মাছগুলো রয়েছে, বিশেষ করে পুঁটি, ট্যাংরা, শোল, বোয়াল, এই মাছের সরবরাহটা কিন্তু বেশি রয়েছে। এছাড়াও কিন্তু জেলার যে মাছের চাহিদার জন্য কিন্তু বাইরে থেকে এখানে মাছ এসেছে, বিশেষ করে চট্টগ্রাম থেকে, সেই মাছগুলো কিন্তু এখানে বেচা বিক্রি হচ্ছে জেলার চাহিদা মেটানোর জন্য। আসলে এই তারা যে আড়তটি রয়েছে সেইটা আসলে আমি দেখছি সকাল থেকে এখানে কিন্তু আসলে করোনার যে সময়টা এখন চলতেছে, সেখানে কিন্তু যে মাস্ক পরিহিত করা বা স্বাস্থ্যবিধি মেনে চলা, এটা কিন্তু দেখা যাচ্ছে না। তা আসলে সবকিছু মিলিয়ে এটা যে মাছের যে আড়ত রয়েছে, সেই আড়তটা কিন্তু আসলে কয়েকবার বন্ধ করে দেওয়া হয়েছিল আসলে স্বাস্থ্যবিধি ঠিক করার জন্য। আসলে সেই ক্ষেত্রে কিন্তু নজরদারিতে একটু অভাব রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ এখানকার যারা আসলে এই যে আড়ত কমিটি রয়েছে, আড়ত কমিটির সভাপতির সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছে আড়তটার আসলে তো ওইরকম নদীর পারে, কালীগঙ্গা নদীর পারে হয়তো জায়গা রয়েছে, কিন্তু তাদের কিন্তু এখানে কোনো নিরাপত্তা নাই।
সেই নিরাপত্তার দিকে সে বলেছে আসলে নিরাপত্তা তাদেরকে যদি দেওয়া হয় তাহলে কিন্তু তারা আসলে আরো বেশি এই আরবটি সমৃদ্ধশালী হবে। এই ছিল আমার কাছে রাব্বি মানিকগঞ্জের পেরা আড়ত থেকে মাছের সর্বশেষ অবস্থা। মানিকগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ইউসুফ আলী। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত 2 বিচারপতি। গতকাল সকালে টুঙ্গিপাড়ায় যান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিকুল হাকিম। এরপর জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে বিশেষ মোনাজাতে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিচারপতিদের পরিবারের সদস্য ও সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। দেশের বিভিন্ন কারাগারে আটক 338 প্রবাসীর মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষে মানববন্ধন করেছে ছাত্র যুব ঐক্য পরিষদ। গতকাল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ব্যানারে ওই মানববন্ধন হয়। একই ব্যানারে বাংলাদেশ যুব অধিকার পরিষদ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, যারা প্রতারণা করে প্রবাসে নিয়ে যাচ্ছে সবার আগে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় সব প্রবাসীর মুক্তির পাশাপাশি ফৌজদারি কার্যবিধি 54 ধারাকে বিতর্কিত দাবি করে অনতিবিলম্বনে তা বাতিলের আহ্বান জানান বক্তা। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক নানা অনিয়ম নিয়ে মন্ত্রণালয়ে অভিযোগ জানাতে যাচ্ছেন নতুন প্রশাসক। বিশেষ করে আর্থিক সংকটের কারণে উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে সমস্যা হয় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। দেনার দায়ে জর্জরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ে কমলদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। দায়িত্ব ছাড়া ঠিক একদিন আগে ঘটা করে সংবাদ সম্মেলনের মাধ্যমে 2020-21 অর্থ বছরের জন্য 2436 কোটি টাকার বাজেট পেশ করেন বিদায়ী মেয়র আজম নাসির উদ্দিন। আমি তো নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করি নাই, আমি প্রতিষ্ঠানের স্বার্থের কথা চিন্তা করেছি। প্রস্তাবিত বাজেটে 944 কোটি টাকার উন্নয়ন ব্যয় এবং 790 কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধের ব্যয় ধরা হয়েছিল। কিন্তু তার দুদিন পর প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়ে খোরশেদ আলম সুজন দেখেন পুরো কর্পোরেশন টাকা শূন্য। আমাকে মানসিক দৈন্যতাকে রক্ষা করার জন্য আমাকে কিছু আপনারা থোক বরাদ্দ বা অন্য কোনো রকমের সহযোগিতা করুন, আমরা এই শহরকে উন্নত করতে সক্ষম হব। একসময় স্বয়ং সম্পূর্ণ সিটি কর্পোরেশন হিসেবে পরিচিতি পায় চট্টগ্রাম। উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও নেওয়া হতো শিক্ষা বিস্তার সহ নানা ধরনের সেবামূলক কাজ, কিন্তু এখন তার অধিকাংশই বন্ধ হওয়ার পথে। প্রকল্প প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত এই অব্যবস্থাপনাগুলো থেকে আছে, দীর্ঘদিন ধরে এটা আছে। এর মধ্যে নতুন প্রশাসকের কাছে গলার কাটা হয়ে দেখা দিয়েছে নানা ধরনের উন্নয়নমূলক কাজ। হালি শহরের এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ শেষ না করে কোটি কোটি টাকা বিল তুলে নিয়ে গেছেন ঠিকাদার। আর এই সড়কের মতো চট্টগ্রামের অধিকাংশ উন্নয়ন কাজে এ ধরনের অনিয়মের অভিযোগ আনছেন সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক। অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতিও নিচ্ছেন তিনি। দীর্ঘদিন মানুষ কাজ করছে, টাকা পায় নাই। শিক্ষকেরা, বিভিন্ন কর্মচারীরা 30-35 বছর সার্ভিস করে, এখন যাওয়ার সময় সে তার ছুটির টাকা পায় নাই। কর্পোরেশনের নানা অনিয়ম এবং অভিযোগের তীর সদ্য বিদায়ী মেয়র আজম নাসির উদ্দিনের দিকে হলো। এই প্রসঙ্গে তিনি কথা বলতে রাজি হননি। তবে স্বচ্ছতার জন্য দুদকের মাধ্যমে তদন্তের কথা বলছেন সুশীল সমাজ। সমস্ত কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির টাকা ভেঙে ফেলছে, খুবই নিন্দনীয়। এটা খুব কঠোর হস্তে অ্যাকাউন্টেবিলিটি আনা খুব জরুরি বলে আমরা মনে করছি। টাকার কর্পোরেশন হদিশ পাওয়া যাবে না তার কোনো সুযোগ নেই, কারণ চেকের মাধ্যমেই টাকা পরিশোধ করা হয়। এখানে দুর্নীতির থাকতে পারে। বর্তমানে ঠিকাদার সহ বিভিন্ন সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে 1000 কোটি টাকার বেশি পাওনা রয়েছে। আর পাওনা টাকা না পাওয়ায় বাকিতে উন্নয়ন এবং সংস্কার কাজ বন্ধ করে দিয়েছেন তারা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক খোরশেদ আলম সুজন আগামীর কর্মপরিকল্পনা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সেই আলোচনায়।
বলা চলে বন্দরনগরী চট্টগ্রামে যে সিটি কর্পোরেশন কার্যালয় চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছে সংস্থাটি। আর এই সে বিষয়ে আজকে আমরা সকালের সময়ের মুখোমুখি হচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক জনাব খোরশেদ আলম সুজন। তা আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন যে বর্তমানে যে সমস্যাগুলি চলছে সেই সমস্যা যেমন কথা বলবো, ঠিক তেমনি সেই তার থেকে উত্তরণের পথ কী আছে সেটিও তার কাছে জানতে চাইবো। তো আমরা প্রথমে কথা বলছি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনের সাথে। সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি। তা আজকে সময়ের মুখোমুখি আপনার যেটা প্রথমে প্রশ্ন করতে চাই, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনেকটা খুঁড়িয়ে চলছে, এটা কি বাড়িয়ে বলা হবে? এখন যে অপরিস্থিতি দেখা যাচ্ছে, না খুব একটা বাড়িয়ে বলা হবে না, এটা কর্পোরেশন ঠিক চলছে। তবে কর্পোরেশনের যে বিশাল দেনার দায়, এটাতে আমি একটা বিব্রতকর অবস্থায় আছি। কেননা এখানে প্রায় 800 কোটি টাকার মতন আপনার দেনা আছে কন্ট্রাক্টরদের কাছে, আর হলো 150 কোটি টাকা দেনা হচ্ছে যে সকল শ্রমিক কর্মচারী কর্মকর্তা এখান থেকে রিটায়ার করেছেন তাদের গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা। তো সুতরাং এই টাকাগুলা, কারণ তার জীবনের শেষ সম্বল, যখন কেউ এসে আমার সামনে দাঁড়ায় তার কালো মুখ নিয়ে, তার অসহায়িত্ব নিয়ে, তখন আমি এত বিব্রত থাকি, এত লজ্জাকর অবস্থায় থাকি, এটা আমি কাউকে ভাষায় বুঝিয়ে বলতে পারবো না। তবে আমি এখন চেষ্টা করতেছি কর্পোরেশনের বর্তমান যে আয়গুলাকে এগুলাকে কীভাবে একটু বাড়ানো যায়, আর হচ্ছে কর্পোরেশনের দুর্নীতি। এবং আমি আসছি আপনার কাছে। আর যখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 94 সালে মেয়র হন এবিএম মহিউদ্দিন চৌধুরী, তখন আওয়ামী লীগ নেতা, তখন কিন্তু চট্টগ্রাম সিটি একটা স্বয়ংসম্পূর্ণ সিটি কর্পোরেশন ছিল। তিনি নানা ধরনের সেবা খাত চালু করেছেন, শিক্ষা ব্যবস্থাটা অগ্রণী ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু সময় যত গড়িয়েছে সেসব কার্যক্রম ততটা স্থবির হয়ে পড়েছে। কেন এখন এই মুহূর্তে এসে সব সেবা কার্যক্রম যেমন স্থবির হয়ে পড়েছে, ঠিক তেমনি 1000 কোটি টাকা দেনার দায়ে কেন পড়লো? কেন স্বয়ংসম্পূর্ণ একটা সিটি কর্পোরেশন ইউটার্ন নিয়ে দেনার দায়ে জর্জরিত হয়েছে বলে আপনি দায়িত্ব নেওয়ার পর মনে করছেন? দেখেন, এটা হচ্ছে মহিউদ্দিন চৌধুরী সাহেব, উনি ছিলেন একজন সার্বক্ষণিক রাজনৈতিক নেতা। তিনি অন্য কোনো, যখন কর্পোরেশনে তিনি যখন মেয়র হন, তখন উনি তার পুরো সময়টা কর্পোরেশনের জন্য ব্যয় করেছেন, এবং কিভাবে কর্পোরেশন আয় বাড়ানো যায়, কিভাবে মানুষের নানামুখী সেবাগুলোকে বিস্তার লাভ করা যায়, সেই জন্য তিনি নানামুখী পদক্ষেপ নিয়েছেন। এগুলোতে তিনি সফল হয়েছেন। কিন্তু এর পরবর্তীতে যারা এসেছেন তাদের বিজনেস কাম কর্পোরেশন লিডার, সুতরাং তাদের সময়টা ব্যবসা এবং কর্পোরেশনের মধ্যে ভাগ হয়ে যাওয়াতে কর্পোরেশনকে আমার মনে হচ্ছে কি তারা খুব বেশি উপযুক্ত সময় দিতে পারেন নাই। আরেকটা হচ্ছে যে কি, প্রত্যেকটা রাজনৈতিক নেতা তার একজন স্বপ্নচারী হতে হয়, সেই স্বপ্নের জাল বুনতে হয়। আমাদের পরবর্তীতে যারা এসেছেন, বিশেষ করে দুঃখজনকভাবে তার যেই স্বাস্থ্য খাতটা তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে সৃষ্টি করেছিলেন, যেটা দেশে নয় বিদেশেও প্রশংসা কুড়িয়েছিল, দুঃখজনকভাবে আমি সে দেখলাম সেই স্বাস্থ্য খাতটা একেবারেই মুখ থুবড়ে পড়েছে, এবং সেখানে বোধহয় কোনো নজরই দেওয়া হয়নি। যেমন ধরেন মেমন হাসপাতাল, আমরা জানি মেমন হাসপাতাল ছিল চট্টগ্রামে যে মাতৃসদন বা প্রসবের জন্য সবচেয়ে উৎকৃষ্ট হাসপাতাল চট্টগ্রাম বেস্ট, কিন্তু এটাই কেন এখন এই পর্যায়ে আসলে সবচেয়ে নিম্নস্তমে কেন, কিভাবে গেল এটা? এটা আমি যেটা এসে দেখলাম যে এই হাসপাতালটাতে 100টা ওয়াশরুম আছে, 100টা ওয়াশরুমে নষ্ট, আর হচ্ছে যে কি বেসিনগুলো নষ্ট। সেখানে ডাক্তার ছিলেন প্রীতি বড়ুয়া, তিনি মানুষ অনেকে তাকে জিন পরে ডাকতো, যে এত পরিশ্রম করে উনি এটাকে রাতে দিনে মায়ের মতন স্নেহ দিয়ে বড় করেছিলেন। কিন্তু পরবর্তীতে যাদের হাতে এটা ছিল তারা এটাকে অনাদর, অবহেলা এবং যে অন্য জায়গায় রুগী ট্রান্সফার করে দেওয়া, এই অর্থাৎ লোভের মনোবৃত্তিগুলা এবং সেবা থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মনোবৃত্তি এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিয়েছে। আপনি দায়িত্ব নেওয়ার পর দেখলেন 1000 কোটি টাকা দেনার দায় আছে সিটি কর্পোরেশন। তো আপনার যে পূর্ববর্তী মেয়র ছিলেন আজম নাসির, আপনার দলেরই নেতা, ওনাকে কি আপনি প্রশ্ন করেননি এত টাকার হিসাবে, বা এই টাকাটা গেল কোথায়, বা এই কর্পোরেশন চলবে কিভাবে, এই প্রশ্ন কেন আপনি করলেন না? দেখেন, উনি যেদিন যাচ্ছিলেন, আসলে আমাদের এখানে কোনো সিস্টেম নাই যে একজন আরেকজন থেকে সব হিসেবপত্র সব কিছু বুঝে নিয়ে মানে টেক ওভার বা হ্যান্ড ওভারের ইয়েটা নাই। উনি ওনার বাজেট বক্তৃতা দেখেছিলাম আমি, 855 কোটি টাকা দেনা আছে।
কিন্তু পরবর্তীতে আমি যখন এসে বিভিন্ন জিনিস দেখলাম আরো বিল বকেয়া বিলগুলো এসে যুক্ত হতে শুরু করলো, এটা বিষয়ের একটা ধারা। তো ওনার সাথে আমি এই কথা বলার চেষ্টা করছি। উনি না, প্রাক্তন সব মেয়রদের সাথে থেকে আমি একটু সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিলাম ওনার সাথে। আমাদের এমনকি আমি মিন্নাসির বিএনপির ছিলেন, ওনার সাথেও আমি কথা বলেছি, মঞ্জুর আলমের সাথে আমি বারবার কথা বলেছি, ওনার সাথে চেষ্টা করেছি। এখন আসলে বলতেছেন যে থোক বরাদ্দটা সরকার থেকে দেওয়া হয় এটা তুলনায় অল্প ছিল, এই প্রয়োজনের তুলনায়, সেই জন্য কন্ট্রাক্টরদের বিলগুলা বেড়ে গেছে। আমি মনে করি যে এখানে অনেক কিছু অপ্রয়োজনীয় ব্যয় বাড়ানো হয়েছে এবং কর্পোরেশনের কিছু সংখ্যক যে অমিত ব্যয়িতা সেইগুলাই কর্পোরেশনকে আজকে দেনার দায়ী আনছে। যেমন উদাহরণস্বরূপ আমি একটা কথা বলি, আজকে আমি হঠাৎ একটা ফাইল দেখলাম, একটা কর্মকর্তার জন্য 60 লক্ষ টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে। তো এখন যেই কর্মকর্তার জন্য 60 লক্ষ টাকা দিয়ে গাড়ি কিনেছে, ওই কর্মকর্তা যখন সচিবালয়ে বসেন তখন ওনার 20 লাখ টাকার গাড়ি তুমি চড়তে পারেন কিনা সন্দেহ। তাহলে এই 60 লাখ টাকার গাড়ি, এইভাবে অনেকগুলো অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান, যেমন গৃহস্থ বিজ্ঞান কলেজ। আমি একটা প্রশ্নে আসি, আপনি এখন এই টাকার জন্য মন্ত্রীদের দ্বারে দ্বারে ঘুরছেন, কোন কোন মন্ত্রীর কাছে গিয়েছেন এবং তাদের কাছে কিছু আশ্বাস? আমি যত এলজিডি মিনিস্টারের কাছে গিয়েছেন, নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে গিয়েছেন, তারা কোনো আশ্বাস দিয়েছেন কিনা আপনার ডুবে যাওয়া কর্পোরেশনকে তুলে আনার জন্য কোনো আর্থিক সহযোগিতা দেবেন? দেখেন, আসলে মন্ত্রীদের সাথে আমি টাকার জন্য যাইনি, তাদের সাথে আমি সৌজন্য সাক্ষাৎকার গেছিলাম। এলজিডি মিনিস্টার তো আমাদের মন্ত্রণালয়, এবং ওনাদের কাছে আমি পুরো পরিস্থিতিটাকে তুলে ধরেছি লিখিতভাবে, এবং সামনে আমি যে সচিবের সাথেও দেখা করেছি, ওনারা আমার কথাটাকে মনোযোগ দিয়ে শুনেছেন এবং ওনারা বলেছেন তো ওনাদের সাধ্যমতো ওনারা চেষ্টা করবেন। এবং মন্ত্রীর কাছে, নৌপরিবহন মন্ত্রীর কাছে আমি গেছি এই জন্য, এই শহরটা আসলে হচ্ছে বন্দরের শহর। এই শহরের যে ভৌগোলিক অবস্থান, এই ভৌগোলিক অবস্থানের দ্বারা সবচেয়ে বেশি লাভবান হচ্ছে কে? আপনার বন্দর। এবং বন্দরের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের ন্যাশনাল ইকোনমি। তো ন্যাশনাল ইকোনমিটাকে চালু রাখতে হলে একটা ভালো বন্দর দরকার, আর ভালো বন্দরের জন্য দরকার ভালো শহর, ভালো যোগাযোগ ব্যবস্থা। ওনাদেরকে আমি বলেছি যে তোমরা যদি আমাদের জন্য সাহায্যের হাত নিয়ে আগে না আসো, তাহলে আমার পক্ষে একটা ভালো তোমাদের বন্দরের উপযোগী রাস্তা, সড়ক পরিবহন আমি করতে পারবো না। না করতে পারলে তোমার বন্দরটা চলবে না, বন্দর না চললে অর্থনীতি চলবে না। সুতরাং একটার সাথে জড়িত। ওনারা খুব মনোযোগ দিয়ে আমার কথাটা শুনেছেন এবং ওনারা বলেছেন ওনারা চেষ্টা করবেন আলাপ করে কিভাবে আমাদেরকে সহযোগিতা করা যায়। আপনি একটা কথা বলেছেন চট্টগ্রাম সিটির দুর্নীতি হয়েছে। আমি সুশীল সমাজ যারা বলছে তারা দুর্নীতি কোনো হয়ে থাকে, তারা দুদককে দিয়ে কেন আপনার তদন্ত করছেন না, বা আপনি কেন মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন বলছিলেন, মন্ত্রণালয়কে আদৌকে অভিযোগ জানিয়েছেন কিনা, এবং কোন কোন প্রসঙ্গে আপনার দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাজে? দেখেন, ইতিমধ্যেই দুদক কিন্তু এখানে এসে একটা গণশুনানি করেছিল। অনেক দুর্নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে তারা গণসাক্ষাৎকারে অভিযোগ পেয়েছিলেন। এখন ওগুলা ওনারা তদন্তের পর্যায়ে আছেন। তবে আমি মনে করি দুদককে আর একটু ফাস্ট হতে হবে এইসব ধরনের সেবা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, যাতে খুব তড়িৎ এগুলো সমাধান হয়। আর আমি মন্ত্রণালয়কেও বলেছি, তবে আমিও এখন সব অনুসন্ধানের পর্যায়ে আছি। অনুসন্ধান করে আমি, কারণ এটা বের করে আনা খুব কঠিন, কারণ এই দুর্নীতি শিকড় যিনি করেছেন সেখানে শুধু না, আর অন্যদের মধ্যে এটা বিস্তৃত আছে। এবং এই দুর্নীতির ভাগ কর্পোরেশনের বাইরে অনেক বেনিফিশিয়ারি আছে, তাদেরকে আমি অনেকের নাম খুঁজে পাওয়ার চেষ্টা করতেছি। সব একসাথে করে আমি দুদকের চেয়ারম্যানের সাথে আলাপ করব, করে উনি একসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিআরও ছিলেন, আমি ওনার থেকে সহযোগিতা চাইব। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ আলম সুজনের সাথে। তিনি আমাদেরকে বলছেন যে কর্পোরেশন যেমন জানার দায়ে ডুবছে, ঠিক তিনি চেষ্টা করেছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে ধর্ণা দিচ্ছেন টাকার জন্য, এবং একই সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বেশ কিছু দুর্নীতির অনুসন্ধান তিনি চালাচ্ছেন, এবং সবগুলো তথ্য নিয়ে তিনি যেমন মন্ত্রণালয়ে অভিযোগ জানাবেন, ঠিক তেমনি দুদক চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে তিনি বিষয়টি তুলে ধরবেন বলে জানিয়েছেন খুরশেদ আলম সুজন। সুজন, আপনাকে ধন্যবাদ, আপনার আমরা বিদায় নিচ্ছি। এবং সেই সাথে আজকে আমরা সকালে শুরু করেছিলাম সময়ের মুখোমুখি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ
আলম সুজন, সেই যে আলোচনা করছিলাম সেই আলোচনা এখানে শেষ করছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজনকে সঙ্গে নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। অকেজো হওয়ার 10 দিন পেরিয়ে গেলেও এখনও সংস্কার করা হয়নি ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের লিফট দুটি, আর এতে চরম ভোগান্তিতে রোগীরা। তাদের অভিযোগ, গত 1 সেপ্টেম্বর 7তলা ভবনের হাসপাতালের 2টি লিফটই নষ্ট হয়ে যায়, কিন্তু তা ঠিক করতে গড়িমসি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর এতে 4 তলার সার্জারি ও 5 তলার মেডিসিন বিভাগের গুরুতর রোগীদের পায়ে হেঁটে উঠতে গিয়ে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, লিফট সংস্কারের সংশ্লিষ্ট দফতরে চিঠি দেওয়া হয়েছে, বরাদ্দ অনুমোদন পেলেই তা ঠিক করা হবে। প্রতিদিন হাসপাতালটিতে গড়ে 400 রোগী চিকিৎসা নেন। লিফট ব্যবহার হচ্ছে না, অনেকে আমার রোগী তো সিঁড়িতে উঠতে পারতেছে না। 4 তলায় উঠানামা করতে খুবই আমাদের সমস্যা। লিফটটা যদি ব্যবস্থা করে তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। বান্দরবানের আলীকদম উপজেলা সদরে পানির সংকট নিরসনে 9,47,00,000 টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে আলীকদম উপজেলা পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশই সিং এমপি এই প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় বলা হয়, এই প্রকল্প বাস্তবায়ন হলে উপজেলা সদরের প্রায় 1,200,000 মানুষ নিরাপদ পানির আওতায় আসবে। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে নয়াপাড়া রোয়ামভু খালের ওপর পিসি গার্ডার ব্রিজ সহ 5,78,00,000 টাকা ব্যয়ে 4টি প্রকল্প এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে 90 লক্ষ টাকা ব্যয়ে 2টি প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রফতানি পোশাকের আড়ালে মাদক পাচারের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। আর এতে দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে দোষীদের শাস্তি দাবি করেছেন তারা। অর্থনীতিবিদদের পরামর্শ, পণ্য আমদানি বা রফতানিতে আরও সতর্ক হতে হবে। সানবির রুপলের রিপোর্ট। স্বর্ণের চোরাচালান, মাদক আটকের ঘটনা প্রায় বিমানবন্দরে ধরা পড়ছে। মিথ্যা ঘোষণার মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়ার ঘটনাও কম নয়। তবে পোশাক রপ্তানির আড়ালে কোকেনের মতো এমফিটামিন জাতীয় মাদক উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন। জোরালোভাবেই আইন প্রশাসন সকলকে মিলিয়ে এটাকে তদারকি করা দরকার। আর পাশাপাশি এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকেও আইনের আওতায় নিয়ে এসে কঠিন একটা ব্যবস্থা নেওয়া উচিত। আর নতুন ধরনের এই চোরাচালানে দেশের ইমেজ সংকটে পড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। মাদকদ্রব্য চোরাচালানের মতো বিষয়টি, এটি কিন্তু আমাদের দেশীয় ব্র্যান্ডের যে ইমেজ, সেই ইমেজের ক্ষেত্রে একটা বড় ধরনের সংকট তৈরি করতে পারে। যাচাই বাছাইয়ের মাধ্যমে যাতে পণ্য পরিবহন এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়, সেই বিষয়টি যেমন একদিকে দেখবার দরকার রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট যে রপ্তানিমুখী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরও কিন্তু যাচাই বাছাই এবং নিয়মকানুনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ কড়াকড়ি করবার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার বলে আমি মনে করছি। সংশ্লিষ্টদের মতে স্থল, নৌ কিংবা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন ও কর্মকর্তাদের দক্ষতা না বাড়ানো গেলে ঘাটতি থেকেই যাবে পণ্য আমদানি রপ্তানি প্রক্রিয়ায়। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। সবজির দরদামের খবর জানাতে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর এলাকার পাইকারি সবজি বাজার আছেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। সরাসরি যাচ্ছি তার কাছে। বকুল, আপনারা জানেন যে উত্তরের জেলা ঠাকুরগাঁও, এই জেলায় কিন্তু অধিকাংশ মানুষ যারা আছেন তারা কিন্তু কৃষির সাথে সম্পৃক্ত। এখানে ধান, গম, ভুট্টার পাশাপাশি সবজিরও কিন্তু ব্যাপক উৎপাদন হয় এখানে। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি তাহলে আপনাকে বোঝাতে পারবো যে ঠাকুরগাঁয়ে লাউ, করলা, আলু বা আরও অন্যান্য যে সবজিগুলো আছে সেগুলো সবচেয়ে বেশি উৎপাদন হয়। আর এই উৎপাদনকৃত সবজি কিনতে ঢাকা সহ বিভিন্ন জেলার পাইকাররা কিন্তু এখানে আসে। আমরা আজকে যেই জায়গাটিতে অবস্থান করছি ঠাকুরগাঁয়ের সবচেয়ে বড় পাইকারি আড়ত, কাঁচা বাজারের আড়ত। সেই আড়তে এইখান থেকে আপনার সব রকম সবজি
খুচরা যে বাজারগুলো আছে সেই বাজারে নিয়ে যাওয়া হয় এবং আমরা এটাও লক্ষ্য করছি এখানেও কিন্তু পাইকাররা আসছে দূর দূরান্ত থেকে পাইকাররা এসে সবজি কিনে নিয়ে যাচ্ছে। আজকের যদি দর আমরা একটু প্রকারভেদে বলি তাহলে আজকের যেই দর আছে সেটি হচ্ছে আলু 30 থেকে 31 টাকা কেজি দরে চলছে, কায়তা চলছে 16 থেকে 17 টাকা, লাউ কচুকিট চলছে 20 থেকে 25 টাকা, চিচিঙ্গা 15 থেকে 16 টাকা, বরবটি 35 থেকে 40 টাকা, সজি কচু 15 থেকে 20 টাকা। আর পেঁয়াজ হচ্ছে এলসি সেটা হলো 42 থেকে 43 টাকা। আর দেশি পেঁয়াজের দাম হচ্ছে প্রতি কেজি 55 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের যে ঝাঁজ সেই ঝাঁজ কিন্তু একটু বেড়েছে। আমরা যদি বলি যে আজকে 160 থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। আদা দেশি আদা বিক্রি হচ্ছে 210 টাকা, আর এলসি 110 থেকে 120 টাকা। রসুন দেশিটা বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকা। অন্যান্য যে শাকসবজি আছে সেগুলো কিন্তু দাম কিছুটা কম। তবে এখানকার যারা কৃষক আছে তারা কিন্তু মাঠ পর্যায়ে যারা কৃষিকাজের সাথে জড়িত তারা কিন্তু তাদের সাথে আমি কথা বলেছি, তারা যেই জিনিসটি বলছে যে এবার কিছুটা হলেও সবজির দাম পেয়েছে। তবে কৃষি বিভাগের সাথে আমি কথা বলেছি, কৃষি বিভাগ যেই তথ্যটি আমাদেরকে দিয়েছেন যে গেল বছর 8,500 হেক্টর জমিতে শাকসবজি উৎপাদন হলেও এবার কিন্তু অনেকটাই কম উৎপাদন হয়েছে, তা হচ্ছে 7,000 হেক্টর জমিতে। তার কারণ হচ্ছে মূলত সময় অসময় বৃষ্টি, সেই কারণে কিন্তু সবজির আবাদটা কিছুটা কমেছে। তো এই ছিল ঠাকুরগাঁয়ের সবজি বাজার থেকে সর্বশেষ। সবজির বাজারের খবর নিয়ে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান বকুল। কম পুঁজিতে ব্যবসা শুরুর সুযোগ করে দিচ্ছে ফেসবুক পেজ। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের এ বাজারে উদ্যোক্তা হয়ে উঠছেন অনেক শিক্ষার্থী ও নারী। তারা বলছেন পণ্য ডেলিভারির খরচ কমানো গেলে ব্যবসা আরও বাড়বে। এ খাতের পর্যবেক্ষকরা বলছেন গত 1 বছরে দেশে কমার্স উদ্যোক্তার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। হরিপদ সাহা রিপোর্ট। বর্তমানে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 2,40,00,000। দেশব্যাপী ইন্টারনেট সেবা প্রসারের সাথে সাথে বাড়তে থাকবে এ সংখ্যাও। তাই ভার্চুয়াল বাজারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে অনেকেই ফেসবুক পেজ খুলে ব্যবসা শুরু করছেন। বিক্রি করছেন পোশাক, উপহার সামগ্রী, কসমেটিক্স ও জুয়েলারি সহ নানা পণ্য। শিক্ষার্থীদেরও কেউ কেউ নিজের খরচ চালাচ্ছেন কমার্স থেকে। বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় আমি এই কমার্স চালু করি এবং দেশীয় পণ্য নিয়ে কাজ করছি, যেমন হচ্ছে দেশি শাড়ি, কুর্তি। আমার নিজের পড়াশোনার খরচ এখান থেকেই আর্ন করে এখান থেকেই চালিয়ে থাকি। এই ব্যবসাতে অল্প পুঁজিতে আমরা ব্যবসা শুরু করতে পারি। রাজধানীর বাইরে থেকেও স্থানীয়ভাবে উৎপাদিত খাদ্যপণ্য নিয়ে কমার্স চালিয়ে যাচ্ছেন অনেক নারী উদ্যোক্তা। মাত্র 4,000 টাকা দিয়ে কিন্তু আমার এই উদ্যোগটা শুরু হয়েছিল, কিন্তু এখন প্রতি মাসে আমার টার্নওভার হয় 1 থেকে 1.5 লাখ টাকা। জাতীয় কমার্স সামিটের অন্যতম আয়োজক প্রতিষ্ঠান গিকি সোশ্যাল বলছে দেশে বর্তমানে কমার্স পেজের সংখ্যা 6 লাখ। এসব উদ্যোক্তাদের দীর্ঘমেয়াদী ব্যবসা চালাতে দক্ষ করতে প্রশিক্ষণের প্রয়োজন বলে মনে করেন এই বিশ্লেষক। নাম্বারটা আসলে প্রতি বছরই আসলে প্রায় ডাবল হচ্ছে এবং কমার্স কনসেপ্টটাকে ঢাকার বাইরে বা সারা দেশব্যাপী যদি জনপ্রিয় করতে পারে সেখান থেকে আসলে অনেক উদ্যোক্তা তৈরি করা সম্ভব এবং যা কিনা ওভারঅল আপনার বেকারত্ব দূরীকরণে এবং দেশের ইকোনমিক ডেভেলপমেন্টে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করি। অনলাইন মাধ্যমের সব ধরনের ব্যবসায় প্রতারণার ঘটনা কমাতে সরকারি সংস্থার তদারকির উপরও জোর দেন পর্যবেক্ষকরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। করোনার কারণে দীর্ঘ 6 মাস পরে কমলাপুর রেল স্টেশনের কাউন্টারগুলোতে টিকিট বিক্রি শুরু হবে আজ থেকে। দেওয়া হবে আন্তনগর ট্রেনের 25% টিকিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাজমুস সালেহী। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সালেহী, সকাল 8টায় আসলে কাউন্টার ওপেন হবে। যেই 25% টিকিট আন্তনগর ট্রেনের বিক্রি কথা রয়েছে কাউন্টার থেকে, আজকে থেকে সেই ট্রেনের টিকিটগুলো বিক্রির জন্য সকাল 8টায় কাউন্টার উন্মুক্ত করা হবে। আর এখন অবশ্য 3 থেকে 4টি কাউন্টার খোলা রাখা আছে এবং সেগুলো থেকেও টিকিট দেওয়া হচ্ছে। এই টিকিটগুলো হচ্ছে যারা ইতিমধ্যে অনলাইনে যারা টিকিট কেটেছে সেই টিকিটগুলোর সফট কপি এখানে দিলে যাত্রার পূর্বে কাউন্টারে জমা দিলে আসলে সেখান থেকে একটি হার্ড কপি দেওয়া হয়, যেটা নিয়ে যাত্রা করা যাবে এবং
এবং সেই টিকিটগুলো এখন দু একটি কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। কিন্তু আপনি জানেন যে করোনার কারণে প্রতিটি ট্রেনের এক আসন ফাঁকা রেখে, অর্থাৎ একটি ট্রেনে যদি 1000 আসন থাকে তাহলে এক আসন ফাঁকা রেখে যাত্রী বসার বিধান রেখে 500টি করে টিকিট বিক্রি করা হচ্ছিল এবং সবকটি টিকিটই আসলে অনলাইনে বিক্রি হচ্ছিল। আজকে থেকে এই যেই 50% টিকিট বিক্রি হচ্ছিল তার 25% তার 50% যে টিকিট বিক্রি হচ্ছিল তার অর্ধেক কাউন্টারে বিক্রি হবে, অর্থাৎ 25%, এবং অনলাইনে বিক্রি হবে 25%। আজকে থেকে আন্তনগর ট্রেনগুলোর যে টিকিট বিক্রি করার কথা রয়েছে কাউন্টারে, সেই ট্রেনের টিকিটগুলো আসলে এখনও বিক্রি করা শুরু হয়নি। এখন আপনি কাউন্টারের সামনে যে মানুষগুলোর ভিড় দেখছেন তারা আসলে হয়তো কারো ট্রেন একটু পরেই আছে, যারা এখন যাত্রা করতে চায়, অথবা যারা হচ্ছে যে আগে টিকিট কেটে রেখেছেন তারা এখানে এসে সফট কপি ইন্টারনেট প্রিন্ট দিয়ে তারা হচ্ছে এখান থেকে কাউন্টার থেকে হার্ড কপি নিচ্ছেন, যাতে যাত্রার সময় তাদের হচ্ছে যে সুবিধা হয়। এই হচ্ছে এখানকার অবস্থা। রাব্বি, আপনাকে বলে রাখি যে আপনি এখন একটি নাম্বার থেকে একটি মোবাইল নাম্বার দিয়ে একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে মোট 4টি টিকিট কাটতে পারবেন, এবং করোনার আগে মোট 10 দিন আগে, যাত্রার 10 দিন আগে হচ্ছে টিকিট কাটা যেত, এখন সেই টিকিট আসলে কমিয়ে এনে 5 দিন করা হয়েছে, যে এখন থেকে আসলে 5 দিন আগে টিকিট এখান থেকে সংগ্রহ করা যাবে। দীর্ঘদিন 6 মাস কাউন্টার আসলে বন্ধ ছিল, যে কারণে সাধারণ মানুষদের, বিশেষ করে যারা হচ্ছে প্রান্তিক মানুষ, যাদের অনলাইন সুবিধা হয়তো নেই, অথবা অনলাইনের মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করার ব্যবস্থা নেই, অথবা যারা হচ্ছে যে প্রযুক্তি জ্ঞান ততটা সম্পন্ন নন, এই ধরনের নিম্ন আয়ের এবং হচ্ছে প্রান্তিক মানুষরা সব থেকে বেশি বিড়ম্বনায় পড়েছিলেন। তারা আসলে দীর্ঘদিন থেকে বলে আসছিলেন যে এই কাউন্টারে অন্তত কিছু টিকিট দেওয়া হোক, যাতে তাদের সুবিধা হয়। যেই কারণে আসলে এই ব্যবস্থাটি অনেক দিন পরে আসলে নেওয়া হয়েছে, এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজকে 12 তারিখ সকাল 8টা থেকে কাউন্টার উন্মুক্ত হওয়ার কথা রয়েছে, এবং 8টার পর থেকে আসলে আন্তনগর ট্রেনগুলোর 25% টিকিট এখান থেকে বিক্রি করার কথা রয়েছে। রবি, এর আগে একটি বিষয় আসলে ছিল যে যখন এইখান থেকে বলা হলো যে অনলাইন করার মাধ্যমে কালোবাজারি এবং টিকিট জালিয়াতি তারা রোধ করতে চাই, কিন্তু এর বিপরীত চিত্র কিন্তু হচ্ছে যে আমরা দেখেছি, বিশেষ করে যখন আমরা এই কমলাপুরের আশপাশ দিয়ে যতগুলো কম্পিউটারের দোকান রয়েছে তারা কিন্তু সবাই সকালবেলায় সকাল 6টা থেকে আসলে অনলাইনের টিকিট উন্মুক্ত করা হয়, তখনই আসলে তারা আশপাশের দোকানগুলো কেটে রেখে দেয়, এবং যেই প্রান্তিক মানুষগুলো সেই সুবিধাটুকু যাদের নেই, যাদের হচ্ছে ইন্টারনেট সুবিধা নেই অথবা অনলাইনের মাধ্যমে টাকা পরিশোধ করার ব্যবস্থা নেই, তারা আসলে এসে এই লোকগুলোর কাছ থেকে এসে আবার তারা হচ্ছে বেশি টাকা দিয়ে তারা এখান থেকে আবার টিকিট কাটেন। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে আসলে করা হয়েছিল সেটি অনেকাংশে আসলে সফল হয়নি, এরকম একটি পর্যবেক্ষণ কিন্তু রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন তিনি আসলে জানিয়েছেন। এবং যে মানুষগুলো আসলে এটার অসুবিধায় ভুগছিলেন, যারা দাবি করে আসছিলেন যে কাউন্টার খুলে অন্তত কিছু টিকিট যদি কাউন্টারে বিক্রি করা যায় তাহলে হচ্ছে তাদের জন্য সুবিধা হয়, সেই মানুষদের কথা হয়তো বিবেচনা করে আজকে থেকে কাউন্টার উন্মুক্ত করা হয়েছে। এখন কাউন্টারে পূর্বের কেটে রাখা টিকিটের সফট কপি থেকে হার্ড কপি দেওয়া হচ্ছে, এবং আজকে সকাল 8টা থেকে 25% টিকিট সকল আন্তনগর ট্রেনের এই কমলাপুর রেল স্টেশন থেকে কাউন্টার থেকে দেওয়া হবে। তো রাব্বি, এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট বিক্রির খোঁজ খবর নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুস সালেহ। মুন্সিগঞ্জের লৌহজং পয়েন্টে 3 নম্বর ফেরিঘাটে আবারও ভাঙন দেখা দিয়েছে। গতরাতে পদ্মায় বিলীন হয়েছে একটি খাবার হোটেল সহ বেশ কিছু এলাকা। হুমকির মুখে রয়েছে রোরো ফেরিঘাটটি। কর্তৃপক্ষ জানায় 3 নম্বর ফেরিঘাটের পশ্চিম পাশে বড় ফাটল দেখা দিয়ে আকস্মিক ভাঙন শুরু হয়। এতে রোরো ফেরিঘাটটির কিছু অংশ নদীতে বিলীন হয়। এর আগে 2 দফায় শিমুলিয়ার 3 নম্বর রোরো ফেরিঘাট ও ভিআইপি ফেরিঘাটটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়। পরে বালুর বস্তা ফেলে মেরামতের পর পুনরায় চালু করা হয় ঘাটটি। এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল, বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। উজ্জ্বল, এই যে শিমুলিয়া ঘাট যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই 3 নম্বর ফেরিঘাটের পাশে কিন্তু এইভাবেই পদ্মায় বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। কাল রাত 9টার দিকে হঠাৎ করে কিন্তু এখানে ভাঙন শুরু হয়, এবং ঘাটের আশপাশের লোকও জানতে পারছিল না। সময় টেলিভিশন দেখে তারা কিন্তু এখানে ছুটে আসে, এবং তারা দেখছিলেন যে পদ্মা রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট মুহূর্তেই কিন্তু হারিয়ে যায় পদ্মায়। এরপরে কিন্তু প্রবল এই স্রোত বয়ে যায়, এবং এখানে কিন্তু ভাঙতে আমরা যে লক্ষ্য করছি
যেই বিষয়টি এই এখন বিআইডব্লিউটিএ বস্তা ফেলার চেষ্টা করছে, কিন্তু 3 নম্বর রোরো ফেরিঘাট, যেই ফেরিঘাটটি গেল 28 জুলাই বিলীন হয়ে গিয়েছিল এবং যেটি পুনরায় স্থাপন করা হয়েছে, এবং সেই ঘাটটি কিন্তু এখন একেবারেই ভাঙনের মুখে, এবং এই ঘাট থেকে কিন্তু এখনো কোনো ফেরি ছেড়ে যায়নি। এবং পাশেই কিন্তু পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এবং এর পাশে কিছু বসতি এলাকা ছিল। বিআইডব্লিউটি এর সহকারী প্রকৌশলী আমাদেরকে জানিয়েছেন এই পর্যন্ত কমপক্ষে 10 একর এলাকা বিলীন হয়ে গিয়েছে। এর মধ্যে বিআইডব্লিউটি এরই কিন্তু 2 একর এলাকা। এবং আপনারা জানেন যে গেল 28 জুলাই যে প্রথম এখানে ভাঙনের বিভীষিকা শুরু হয়, তারপরে কিন্তু 31 জুলাই এই পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন সেটি একাংশ বিলীন হয়ে যায়, এবং সেখানে কিন্তু 50 কোটি টাকারও বেশি সম্পদ পদ্মায় হারিয়ে যায়। এবং আপনারা জানেন যে এরপরে কিন্তু 6 আগস্ট আবার 4 নম্বর ফেরিঘাট কিন্তু ভাঙনের কবলে পড়ে, এবং সেই 4 নম্বর ফেরিঘাটও কিন্তু বিলীন হয়ে যায়, এবং সেটি কিন্তু পুনরায় স্থাপন করা হয়েছে। 4 নম্বর ফেরিঘাট এখনো হয়নি, কিন্তু 2 নম্বর ফেরিঘাটের পাশে কিন্তু সেটি স্থাপনের চেষ্টা চলছে। এবং এই পুরো যে শিমুলিয়া যেটিকে নদী বন্দর বলা হয়, এবং শিমুলিয়া যে ফেরিঘাট এটি কিন্তু ভাঙনে ক্ষত বিক্ষত, কিন্তু এই ভাঙন রোধে কিছু আমরা দেখছি যে এই যে বস্তা ফেলা ছাড়া আর তেমন কোনো তৎপরতা কিন্তু বিআইডব্লিউটি এর আমরা দেখিনি। এবং এই ভাঙনের ঘটনা কিন্তু আকস্মিক পরপর এখানে 3 বার ঘটলো এই বিআইডব্লিউটি এর এলাকাতে, এবং পাশে কনস্ট্রাকশন ইয়ার্ড। এদিকে আপনারা জানেন যে গেল কাল থেকে কিন্তু সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়েছে, এবং রাতে বন্ধ ছিল। আজকে সকালে কিন্তু ফেরি ক্যামিলিয়া এই কাঁঠালবাড়ি থেকে এসে এখানে নোঙর করেছে, এবং এখান থেকে কিন্তু আমরা দেখছি যে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে ফেরি কিশোরী এবং আরেকটি ফেরি। সেই দুটো ফেরি কিন্তু এখন লোড করা হচ্ছে, এবং পুরো ঘটনা মিলে যে আজকে এই শরতের প্রভাতটি কিন্তু এলাকায় অন্যরকম। মানুষজন এসে এই ভাঙনের বিভীষিকা লক্ষ্য করছেন। এই ছিল এখানকার সর্বশেষ রাব্বি। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌ রুটে ফেরি সার্ভিস সচলে বিকল্প চ্যানেল রাখা প্রয়োজন বলে মনে করেন মাদারীপুর 2 আসনের সংসদ সদস্য শাহজাহান খান। গতকাল দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। যখনই দেখেছি হয়তো মাগুর ছড়া যে বন্ধ হয়ে যাচ্ছে, এই পাশে আমি করেছি, আবার এইটা যখন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে তখন এটা করেছি। এই মানে বিকল্প চ্যানেলটাকে সবসময় ব্যবস্থা রাখতে হবে, বিকল্প না হলে এই সমস্যা থাকবে। অবশেষে আনুষ্ঠানিকভাবে অর্থনৈতিক মন্দার ঘোষণা দিল আইরিশ সরকার। অর্থনীতি সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও হোটেলগুলো খুলে দেওয়া হয়েছিল আগেই। এ মাসে খুলে দেওয়া হবে পানশালাগুলো। এদিকে শেষ 2 মাসে করোনার সংক্রমণ কম থাকলেও গেল 2 সপ্তাহ থেকে সংক্রমণের হার বেড়েই চলছে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনা মহামারীর পর থেকেই আয়ারল্যান্ডে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করেছিলেন বিশ্লেষকরা। শেষ পর্যন্ত তাদের আশঙ্কাই সত্য হলো। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বেড়েছে বেকারত্বের হার, আর এর চাপ পড়েছে অর্থনীতির উপর। দ্বিতীয় দফায় লকডাউনের ঘোষণা না এলে বর্তমান মন্দা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। তবে আবারও লকডাউন দেওয়া হলে মন্দা কাটিয়ে উঠতে কয়েক বছর লাগতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা ধারণা করেছিলেন যে আয়ারল্যান্ডের ইকোনমি প্রায় 8.5% কমে যাবে এবং আস্তে আস্তে ভি শেপ ইকোনমির মতো সেই রেসিশনটা আবার ঘুরে দাঁড়াবে। তো এখন পর্যন্ত আয়ারল্যান্ডের ইকোনমি প্রায় 6.5% পর্যন্ত পড়ে গিয়েছে এবং ধারণা করা হচ্ছে এটা আরো কিছুটা পড়বে, পরে নেক্সট ইয়ারের মাঝামাঝি সময় থেকে ঘুরে দাঁড়াবে। সবকিছুই যদি ঠিকঠাক থাকে আমরা ইনশাল্লাহ নেক্সট ইয়ারের প্রথম পর্যায়ে একটু ভালো অর্থনীতির মুখটা হয়তো একটু ভালো দিকে যাবে। হয়তো বা রিসেশন থেকে বের হতে একটু সময় লাগবে, কিন্তু এরপরও মনে হচ্ছে যে একটু পজিটিভ দিকেই যাবে। এদিকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনা এখনো বহাল রেখেছে আইরিশ সরকার। বিশ্ব অর্থনৈতিক মন্দার ঢেউ এসে আশ্রয় পড়ছে আটলান্টিকের তীরের এই দেশটিতেও। ক্ষুদ্র জনসংখ্যার এই দেশটিতে অর্থনৈতিক মন্দা কাটাতে নিচ্ছে নানান পদক্ষেপ। দ্রুতই এই পদক্ষেপগুলোর সফলতায় উজ্জ্বল এক অর্থনীতি দেখার অপেক্ষায় এখানের নাগরিকরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। ফ্রান্সে এখন থেকে 14 দিনের পরিবর্তে 7 দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। ফরাসি প্রধানমন্ত্রী এক ঘোষণায় তথ্য জানিয়েছেন। এদিকে ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। আক্রান্তের হার বেড়েছে বাংলাদেশি কমিউনিটিতেও।
ফ্রান্স থেকে আরও জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। গেল 2 সপ্তাহ থেকে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার হার আগের তুলনায় অনেক বেড়েছে। একদিনে 10,000-এর কাছাকাছি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা যেমন বেড়েছে, তেমনি নিবিড় পরিচর্যা কেন্দ্রেও আগের তুলনায় রোগী ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। বাংলাদেশি কমিউনিটিতেও করোনা আক্রান্তের হার আগের তুলনায় বেড়েছে। এখন প্রতিদিনই কোনো না কোনো বাংলাদেশি করোনা আক্রান্ত হচ্ছেন। এদিকে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিগুলোর সামনে প্রতিদিন শত শত মানুষকে ভিড় করতে দেখা গেছে। আশা করি যে বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি নতুন করে আবার ভ্যাকসিন আবিষ্কার করবে এবং জনজীবন স্বাভাবিক হয়ে আসবে ইনশাল্লাহ। প্রতিদিন 6,000, 7,000, 10,000 এরকম আক্রান্ত হচ্ছে। এমনকি আমাদের বাংলাদেশ কমিউনিটির মধ্যে থেকেও অনেকে আক্রান্ত হচ্ছে। তো সেজন্য আমরা খুবই শঙ্কিত। ফ্রান্সে এখন থেকে করোনা ভাইরাসে প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তিদের 14 দিনের পরিবর্তে 7 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। দেশটির প্রধানমন্ত্রী জন কাস্তিয়াক এক ঘোষণায় এটি জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার ঘোষণায় আরও বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতা এখনও রয়ে গেছে, তাই দেশটির প্রবীণ নাগরিকদের আরও বেশি সতর্কতার জন্য তিনি আহ্বান জানান। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন প্রতিষেধক আবিষ্কারের খবরে অনেকের মধ্যে আশার সঞ্চার করেছিল, তবে শেষ পর্যন্ত সেই ভ্যাকসিনের আশানুরূপ ফল না হওয়ায় তারা কিছুটা আশাহত হয়েছেন। তবে তাদের বিশ্বাস, বিজ্ঞানীরা খুব শীঘ্রই করোনা প্রতিষেধক আবিষ্কার করতে সক্ষম হবেন। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। ইতালিতে স্কুলগুলো খুলছে সোমবার থেকে। এর আগে দেশটির 5 লাখ শিক্ষক কর্মচারীর ওপর চালানো করোনা টেস্টে 13,000-এর বেশি মানুষের দেহে কোভিড পজিটিভ পাওয়া গেছে। ইতালিতে প্রায় 1 কোটির মতো শিক্ষার্থী রয়েছে, এদের মধ্যে 25,000 বাংলাদেশি। ইতালির ভেনিস থেকে আরও জানিয়েছেন মাকসুদ রহমান। ইতালিতে টানা 6 মাস বন্ধ থাকার পর আগামী সোমবার থেকে স্কুল খুলছে। দীর্ঘদিন পর স্কুল খোলার খবরে খুশি স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। 5 মাস পর আমাদের স্কুল খুলতেছে, আমরা এখন আনন্দ ভোগ করতে পারতেছি। অতদিন করোনার জন্য আমাদের স্কুল বন্ধ ছিল, এখন আমরা খুশি। দীর্ঘ 5 মাস পর ইতালির শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী 14 সেপ্টেম্বর থেকে ইতালির সমস্ত স্কুল বাচ্চাদের জন্য খুলে দেওয়া হচ্ছে। তবে স্কুল খোলার পর করোনা সংক্রমণ আবার বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে দেশটির 13,000-এরও বেশি শিক্ষক কর্মচারীর দেহে কোভিড পজিটিভ পাওয়া গেছে। সংশ্লিষ্টদের করোনা আক্রান্তের খবরে আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকেরা। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান তাদের। এতদিন করোনার প্রভাবটা অনেক কম ছিল, কিন্তু বেশ কিছুদিন ধরে আবার করোনা বৃদ্ধি পাচ্ছে। আমাদের সকলের উচিত সবাই যেন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি। এখানে সবাইকে সতর্ক করছি, সবাই যেন মাস্ক ব্যবহার করে আর সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলে, তাও তাদের বলছি। কারণ আমরা দেখেছি করোনা কত ভয়ালভাবে আমাদের আক্রমণ করেছিল। তবে ইতালি সরকার এবং শিক্ষা মন্ত্রণালয়ের যথাযথ পদক্ষেপের মাধ্যমে সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম চলবে বলে আশা করছেন প্রবাসী সহ স্থানীয়রা। ইতালিতে প্রায় 1 কোটিরও বেশি শিক্ষার্থী রয়েছে, এর মধ্যে 25,000 বাংলাদেশি। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। দেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা ও বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করার প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিল্ড আপ সোশিও ইকোনমিক অর্গানাইজেশনের সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 11 সেপ্টেম্বর রাজধানী দোহার একটি হোটেলে এ সম্মেলন হয়। এতে বিদেশ ফেরত কর্মহীন প্রবাসীদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। শুক্রবার কাতারের রাজধানী দোহার একটি হোটেলে অনুষ্ঠিত হয় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বিল্ড আপ সোশিও ইকোনমিক অর্গানাইজেশনের সদস্য সম্মেলন। এতে অংশ নেওয়া সদস্যরা জানান, প্রবাসে অনেক কষ্টে উপার্জিত অর্থ দেশে বিনিয়োগ করে প্রবাস ফেরত কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের এই প্রচেষ্টা বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর কর্মদক্ষতা, স্বাস্থ্য, সম্পদ এবং জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করে। একটা সময় আমরা দেশে গিয়ে যেন আমাদের বেকার জীবনটা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি।
প্রবাস ফেরত বেকার কর্মহীন প্রবাসীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠান গড়ে তোলার কথা জানালেন সংগঠনের আহ্বায়ক। আমরা আমাদের এই প্রবাস জীবনে যে অর্থবৈত্য আমরা যা ইনকাম করতেছি, আমরা এই সদস্যর মাধ্যমে দেশে একটা সুস্থ বিনিয়োগের মাধ্যমে আমাদের নিজস্ব একটি আবাসনের পাশাপাশি একটি বাণিজ্যিক সংস্থা গড়ে তোলা। করোনার বিধিনিষেধের কারণে অল্প সংখ্যক সদস্য নিয়ে সম্মেলনটির আয়োজন করা হয়। সময় সংবাদ, কাতার। দেশে চলতি মাসে শুরু হচ্ছে চীনে উদ্ভাবিত কোভিড-19 ভ্যাকসিনের ট্রায়াল। অংশগ্রহণকারীদের 6 মাস পর্যবেক্ষণে রেখে এর কার্যকারিতা যাচাই করবে আইসিডিডিআরবি। এদিকে চীন ছাড়াও রাশিয়া এবং ভারতের টিকা পেতেও চলছে যোগাযোগ। স্বাস্থ্য বিভাগ বলছে টিকা পেতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ সহ সব বিষয়কেই গুরুত্ব দেওয়া হচ্ছে। ফারুক ভাই রবিনের রিপোর্ট। কোভিড-19 মহামারীর সময়ে ভাইরাসটি থেকে সুরক্ষা পেতে আশা জাগায় নেওয়া বিষয় হল দেশের চীনের সিনোভ্যাক কোম্পানি উদ্ভাবিত ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জট খোলা। চলছে সিনোভ্যাকের নমুনা টিকা দেশে আসার প্রক্রিয়া। বাংলাদেশের চীনের ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের প্রাথমিক প্রস্তুতি শেষ করেছে আন্তর্জাতিক উদারময় গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি। চলতি মাসে ট্রায়াল শুরুর আশা করছে প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে 4200 স্বাস্থ্যকর্মীর ওপর প্রয়োগের মাধ্যমে যাচাই হবে বাংলাদেশে ভ্যাকসিনটির কার্যকারিতা। নিরাপদ প্রমাণিত হলে বিনামূল্যে 1,10,000 ডোজ ও প্রযুক্তিগত সহায়তা দিবে চীন। চলতি মাসের মধ্যে এটা ভ্যাকসিন ট্রায়ালটি আরম্ভ হবে। ভ্যাকসিনটি দেওয়ার পরে আমাদের অংশগ্রহণকারীদের আমরা 6 মাস ধরে ফলো আপ করবো এবং দেখব তাদের মধ্যে কোভিড আক্রান্ত কোন রূপে কতজন হয়েছে। তারপরে ভ্যাকসিনটির কার্যকারিতা নিরূপণ করা হবে। আশা করছি মার্চ এপ্রিলের দিকে যদি কার্যকারিতা প্রমাণিত হয় তখন আমরা বলতে পারবো কিছু। সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরে গুরুত্ব পায় টিকা কূটনীতি। দেশটিতে উদ্ভাবিত ও উৎপাদিত টিকার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে গেছেন হর্ষবর্ধন শ্রীংলা। এরই মধ্যে বাংলাদেশের টিকা পরীক্ষার আগ্রহ দেখিয়েছে ভারতের বায়োটেক ইন্টারন্যাশনাল। এছাড়া রাশিয়ার টিকা পেতেও চলছে আলোচনা। এর মধ্যে দেশটি বাংলাদেশেও টিকা উৎপাদনের অনুমতি দেওয়ার আভাস দিয়েছে বলে সম্প্রতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। স্বাস্থ্য বিভাগ বলছে টিকা পেতে সব বিকল্পই বিবেচনায় রাখা হচ্ছে, আর এক্ষেত্রে অর্থ বরাদ্দেও থাকবে না কোনো কার্পণ্য। পৃথিবীর যে কোনো জায়গায় ওইটা শুরু হবে, আমরা টাকা দেওয়া হইলেও কিনে নিয়ে আসবো, অর্থের ব্যবস্থা হয়েছে। এছাড়া টিকা পাওয়ার আন্তর্জাতিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে আছে বিনামূল্যে কিংবা কম মূল্যে ভ্যাকসিন পাওয়ার সুযোগ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। ক্লাব এবং ফুটবলারদের সমন্বয়হীনতার কারণেই নতুন মৌসুমের বেতন নিয়ে ঝামেলা হচ্ছে বলে মনে করেন বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল। তবে ক্লাব কর্তৃপক্ষের 20% বেতনে নতুন মৌসুম খেলার প্রস্তাবকে একেবারেই অগ্রহণযোগ্য মনে করেন তিনি। এদিকে করোনার কারণে বিদেশি দলগুলো প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী না হওয়ায় জাতীয় দলের প্রস্তুতি নিয়ে কিছুটা সমস্যায় পড়েছে ফুটবল ফেডারেশন। আপাতত প্রিমিয়ার লিগেই ভরসা রাখতে হচ্ছে তাদের। করোনার কারণে মাঝপথেই বাতিল হয়ে যায় 2019-20 প্রিমিয়ার লিগ মৌসুম। এরপর থেকেই চলছে নতুন মৌসুম নিয়ে হিসেব নিকাশ। ফুটবলারদের বেতন এবং দলবদল নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। 3 দফায় ক্লাব এবং ফুটবলারদের সঙ্গে আলোচনা করে বাফুফের পেশাদার লীগ কমিটি। প্রস্তাব আসে দলবদল বাতিল, বিদেশিহীন লীগ এবং ফুটবলারদের বেতন কর্তনের। তড়িৎ কিছু সিদ্ধান্তও চলে আসে বৈঠক থেকে, কিন্তু ফুটবলারদের বেতন নিয়ে সিদ্ধান্ত নিতে গেলেই বাঁধে ঝামেলা। এয়ারলাইন্স না চলার কারণে আমাদের খেলাগুলো কিন্তু ফুটবলাররা নতুন মৌসুমে অর্ধেক বেতনে খেলতে রাজি থাকলেও শতকরা 20% বেশি অর্থ দিতে চায় না ক্লাব কর্তৃপক্ষ। সমস্যাটার জন্য ফুটবলার এবং ক্লাবের সমন্বয়হীনতাকেই দায়ী করছেন বাফুফের সহসভাপতি তাবিথ আউয়াল। তবে ক্লাবদের এই প্রস্তাব একেবারেই বাস্তবসম্মত নয় বলেও মনে করেন তিনি। এখানে আমি বিশেষ করে একটু কমিউনিকেশনের একটা ঘাটতি মনে আছে। আমি 20%-এ সন্তুষ্ট না। যার বেতন 50 লাখের কাছাকাছি ছিল তার জন্য 20% একটা ফেয়ার অ্যামাউন্ট হতে পারে, বা যার বেতন 2 লাখ টাকা ছিল তার চুক্তিতে 20% কিন্তু কোনোভাবেই ফেয়ার বা গ্রহণযোগ্য হতে পারে না। সো আমি মনে করি হয়তো আগামীতে নেগোসিয়েশনের মাধ্যমে ইদার পার্সেন্টেজটা আমরা একটু বাড়িয়ে দিব, অথবা একটা মিনিমাম স্যালারি আমরা করতে পারি, যে পার্সেন্টেজ যতই হোক এর কমে এই মৌসুমে কেউ থাকবে না।
এদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ বাতিল হওয়ার পর থেকেই বেকার দেশের ফুটবলাররা। প্রীতি ম্যাচের মাধ্যমে তাদের মাঠে ফিরিয়ে আনতে চেষ্টা করেও সফলতার মুখ দেখেনি বাফুফে। করোনার দোহাই দিয়ে রাজি হয়নি কোনো দেশ, তাই দ্রুত লিগ শুরু করার দিকেই এখন বেশি মনোযোগ দেশের ফুটবল কর্তাদের। ছোট ছোট ক্লিনিক্যাল ক্যাম্প করব, যেখানে প্লেয়ারদেরকে ছোট আসারে এনে ফিজিক্যালি, মেন্টালি, স্ট্র্যাটেজিক্যালি আমরা কিছু ট্রেনিং দিব। আমরা দেখেছি যে লিগ চলমান থাকলে প্লেয়াররা ভালো খেলে, আর প্লেয়াররা ভালো খেলে জাতীয় দলটা ভালো পারফর্ম করে। তো আমরা ধরে নিতে পারি যে আগামী মার্চে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্স আবার হবে। তাহলে অত্যন্ত জরুরি হলো এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি লিগটাকে খেলে চলমান রাখা। বাফুফে নির্বাচনের পর আগামী নভেম্বর থেকে মাঠে ফুটবল ফেরানোর আশা ফেডারেশনের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। অদক্ষ চালক আর অব্যবস্থাপনার কারণে নদ নদী ও হাওরে একের পর এক ডুবছে নৌযান, ঘটছে প্রাণহানি। তদন্ত কমিটি হলেও দেখে না আলোর মুখ। ফেনীর মহিপাল এলাকায় লাইন লিকেজ হয়ে অনবরত বের হচ্ছে গ্যাস। আগুনের স্পর্শ পেলেই জ্বলছে দাউ দাউ করে, দুর্ঘটনার আশঙ্কা। এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়।